বিয়ের পর বাসর ঘর থেকে পালিয়ে এসে নিজের ঘরে দরজা আটকে জড়সড় হয়ে বসে আছে নেহা। আজই পরিবারের সবাই জোর করে তার চাচাতো ভাই নিখিল মেহমদ চৌধুরীর সাথে তাকে বিয়ে দিয়েছে। বিয়েটা মোটেও স্বাভাবিকভাবে ঘটেনি। বিয়ের দিন সকালেই এক অদম্য সাহসিকতার কাজ করে বসেছে নেহা। এটা যে তার জীবনে করা সবচেয়ে বড় বোকামি, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিখিল খুবই রাগচটা গম্ভীর প্রকৃতির মানুষ। পালানোর 1 ঘন্টা পর ধরা পড়েছে নিখিলের কাছে নেহা। ভাগ্য ভালো গোপনে বিয়ে, মানে শুধু পরিবারের লোক এ ব্যাপারে জানে, আত্মীয় স্বজনদের না জানিয়ে হঠাৎ বিয়ে হয়েছে। তাই হয়তো নিখিল শুধু 2টা চড় মেরেছিল। সবাই যদি জানতো সে পালিয়েছে পরিবারের সম্মানের কথা না ভেবে, তাহলে হয়তো নিখিল ভাই তাকে খুন করে ফেলতো। বিয়ে থেকে পালিয়ে গিয়ে ধরা পড়ার মতো অপরাধ মনে হয় আর দুটো নেই। এজন্যই লোকে বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। সকাল থেকে না খাওয়া নেহা, তার উপর এত পরিমাণ দৌড়ঝাঁপ করেছে, এখন পা ব্যথায় টনটন করছে। নিখিল ভাই যে একবার হাতের কাছে পেলে কাঁচা গিলে খাবে তা বেশ বুঝতে পারছে এখন। ক্ষুধায় পেট চুচু করছে, বেশ কয়েকবার শব্দ করেছে ইতিমধ্যে। পালানোর মতো গাধামিটা কেন করতে গেল? বিয়ে করে নিত, নাচতে নাচতে ওটাই তো ভালো ছিল। বিয়েটা তো হয়েই গেল, আটকানো তো গেল না। প্রেমিক ছাড়া যে পালিয়ে যাওয়া যায় না তা কেন আগে ভাবেনি? সে নিজের চুল টেনে ছিঁড়তে মন চাচ্ছে এখন। আর সে তো সবার ভালোর জন্যই পালিয়েছিল। সবার মতে নেহা একটা অকর্মার ঠেকি। তার দাদি তো তাকে উঠতে বসতে 3 বেলা খোঁটা দেয়। ছোট ভাই বোনরা পর্যন্ত তাকে নিয়ে মজা করতে 2বার ভাবে না। নেহা সরল মনে হেসে উড়িয়ে দেয় সব। তাই বলি কি ওর অনুভূতি নেই, ভালো লাগা মন্দ লাগা নেই? নিখিল ভাই তো অন্য কাউকে ভালোবাসে, তবে তাকে কেন বিয়ে করলো? সবাই কেন একজন যোগ্য আদর্শে টইটুম্বুর মানুষকে অপাত্রে ঢেলে দিল? নেহার মতো বোকাশোকা অযোগ্য ব্যক্তির সাথে বিয়ে দিল? নিখিল ভাই তো আগে থেকেই তাকে অপছন্দ করে। আজকের ঘটনার পর তো 2 চোখে যা 2-1বার তাকাতো তাও করবে না। নেহার ভাবনায় জোরে 1 বালতি পানি ঢেলে কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছে বললে ভুল হবে, সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে চাইছে। এখন রাত কয়টা বাজে নেহার জানা নেই। রুমের লাইট বন্ধ, কাছে মোবাইলটাও নেই। বার কয়েক দরজার দিকে তাকিয়ে ঢোক গিলল। ঠোঁট ভেজালো পরপর, ভয় মনে হচ্ছে এখনই প্যানিক অ্যাটাক করে ফেলবে সে। হাত পা তিরবির করে কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম লেপটে গেছে ফ্যাকাশে বদনে। দরজা ধাক্কানো থামলো, নেহা গা এলিয়ে দিল দেয়ালে। ভয়ে তার অন্তত আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। চারিদিকে পিনপতন নীরবতা। থেমে থেমে ভেসে আসলো গম্ভীর তেজে ভরপুর এক ভরাট পুরুষালী কণ্ঠ। নেহা, দরজা খোল। যদি আজ দরজা ভেঙে ঢুকতে হয় তো পরবর্তীতে কি হবে তার জন্য শুধু দায়ী থাকবি তুই। নেহার পা আগানোর শক্তি নেই। সেই জানে আজ দরজা না খুললেও বিপদ। এ যেন শনি মঙ্গল বৃহস্পতি একসাথে লেগে গেছে তার। নেহা সময় নিল 2 মিনিট। মানুষটা এখনো যে যায়নি তা সে নিশ্চিত। মাথার ওড়নাটা খসে পড়েছে দরজার পাশে। এক হাতে সর্বশক্তি প্রয়োগ করলো দরজাটা খুলতে। তবু আজ হাত যেন নিস্তেজ হয়ে গেছে তার। বার কয়েক ঠেলাঠেলির পর সিটকানি খুলতে সক্ষম হলো সে। এখন তার মাঝে কোনো ভয় নেই। চুপচাপ দরজা খুলল। চোখ তুলে তাকালো না একবারও। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহি সুদর্শন এক 26 বয়সী যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং তার। চোখ দুটোর দিকে তাকানোর সাহস আজ পর্যন্ত হয়নি নেহার। ওই চোখ জোড়ায় যেন জ্বলন্ত লাভা বিরাজ করে। কখনো শান্ত দেখেনি সে, আজও সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে মানুষটি। নেহা তবুও তাকালো না। ইচ্ছে করে উপেক্ষা করতে চাইল মানুষটিকে, পুরোদমে চাইল দূরে সরাতে। তবুও সে আজ এই মানুষটার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেল। নেহার দিকে তাকিয়ে আছে নিখিল। তার দৃষ্টি বিরাজ করছে নত হয়ে যাওয়া মুখশ্রীতে। নিখিলের কোনো সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকায় নেহা। তার চোখ আটকে যায় সামনে থাকা মানুষটির উপর। এত সুন্দর কেন এই ছেলে? বেহায়া মনটা যে এই পুরুষটিকে চাইতো সব সময়। শখের পুরুষ তার। আজ তো এই মানুষটি পুরোপুরি হালালভাবে তার হয়ে গেছে। নেহা নিখিলকে ঠিক কতটা ভালোবাসে সে জানে না, তবে আজ তার মন এই সুদর্শন ছেলেটিকে মেনে নিতে চাইছে না, কারণ ছেলেটির মনের আধিপত্য যে অন্য কারো দখলে। নেহা বরাবরই বড্ড স্বার্থপর, যা তার একান্ত, তা শুধু তার নিজেরই। এক বিন্দু পরিমাণও সেখানে অন্য কাউকে সে বরদাস্ত করবে না। কিন্তু ভালোবাসার দুয়ারে এসে সে পারেনি জোর খাটাতে, পারেনি জোর গলায় বলতে, আপনি কেন আমাকে ভালোবাসবেন না?
কেন অন্য কাউকে ভালোবাসে আপনার মন? নেহার হৃৎপিণ্ডটায় মোচড় দিয়ে উঠল, তবুও সে সয়ে নিল এই নিদারুণ যন্ত্রণা। বেহায়া মনকে ধমকে উঠে সে চোখ নামিয়ে নেয় খুব জোর করে। হঠাৎই নেহা নিজেকে শূন্য অনুভব করে, নিজের অবস্থান বুঝে নিয়ে আঁতকে ওঠে। নিখিল ভাই কি তাকে এবার ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিবে, নাকি নিয়ে আছাড় মেরে ফেলবে মেঝেতে? কিছুদিন পূর্বে আছাড় মারার ঘটনা মনে করেই তার গলা শুকিয়ে যাচ্ছে। ভয়ে খামচে ধরে নিখিলের কলার বিড়বিড় করে বলে, এমন ভুল আর জীবনেও করব না নিখিল ভাই। দয়া করে আমাকে ফেলে দিবেন না প্লিজ। ওই দিন কোমরটা ভাঙতে গিয়েও ভাঙেনি, আজকে নির্ঘাত ভেঙে যাবে। এই ছোটোখাটো মানুষটার উপর একটু দয়া করুন। আপনি তো মহৎ প্রাণ মানুষ। নেহার কথাগুলো স্পষ্টই শুনতে পেয়েছে নিখিল। মেয়েটা বিড়বিড় করে বলা কথাগুলো এত জোরে বলেছে যেন যেন পাড়াপড়শিও শুনতে পারে। নিখিল হাঁটা বন্ধ করে দিল হঠাৎ। নেহা চিৎকার করে উঠল। না! নিখিল ধমক দিয়ে উঠল সাথে সাথে। এই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো চেঁচাচ্ছিস কেন? জানিস রাত কয়টা বাজে? সবাই জেগে গেলে কি ভাববে জানিস? নেহা চোখ পিটপিট করে তাকায়, বোকার মতো প্রশ্ন করে। কি ভাববে নিখিল ভাই? নিখিল বাঁকা হাসলো, তা দেখে নেহা কিছুটা ভড়কে গেল। নিখিল নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল, সত্যি জানতে চাস তুই? পরে আবার আমাকে কিছু বলতে পারবি না, বলে দিলাম। নেহা বুঝল না কিছুই। কৌতূহলটা তার একটু বেশি। সে আবার বলল, বলুন। আমি তোর সম্পর্কে কি হই ভেবে উত্তর দিবি কিন্তু। কেন চাচাতো নেহা জিভ কাটল দাঁত দিয়ে। যদি এই মুহূর্তে ভাই বলতো তো দুপুরের মতো শটান শটান 2-4টা চড় পড়তো ওর গালে। ভেবেই অদৃশ্যভাবেই যেন গাল দুটিতে আড়াল করে ফেলল সে। নিখিল আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে থেমে গেলি কেন বল? নেহার মনে হলো সে এই মুহূর্তে ভীষণ লজ্জা পাবে। ভয়ানক লজ্জায় পিষে যাবে সে। কি করে স্বামী শব্দ উচ্চারণ করবে এখন? এ কি আদৌ সম্ভব? নেহা চোখ বন্ধ করে ফেলল। লজ্জা জিনিসটা এমন কেন? এই একটা জিনিস লুকিয়ে রাখা যায় না কেন? নেহা পারলে তার লজ্জাকে চুবিয়ে মারত পানিতে। এখন কেন লজ্জা পেতে হলো তাকে? লজ্জায় লাল হয়ে ওঠে তার ফুলফুলে গাল। নিখিল ভাই নিশ্চিত বুঝে গেছে সে লজ্জা পেয়েছে। নেহা বুঝল না, এত লজ্জার কারণ বিয়েটা তো তাদের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। তাহলে স্বামী শব্দটা উচ্চারণ করতে কেন এতটা লজ্জা পাচ্ছে সে? তবে কি গোপনে লুকিয়ে রাখা গভীর প্রণয়, দাবিয়ে রাখা অনুরক্তি প্রকাশ পেয়ে যাবে এই কাঠখট্টা মানুষটার নিকট? সে তো তাচ্ছিল্যবিহীন কিছুই দেবে না এর বদলে। নেহার মুখটা চুপসে গেল মুহূর্তে। নেহা দৃষ্টি ফিরায় অন্যদিকে। নিখিল দেখে সবটা তীক্ষ্ণ চোখে। হঠাৎ চুপ মেরে গেল। কেন এই কথার ফুলঝুরি? কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল নিখিলের। কিছুটা থমকে উঠল। নেহা তৎক্ষণাৎ জবাব দিল, চাচাতো জামাই। এবার হাসলো নিখিল, ছোট দাঁত চেপে হাসলো, শব্দবিহীন এক হাসি। জামাইয়ের মানে আশা করি বুঝিস। এতটাও অবস্থা তুই না। আচ্ছা বলতো আমাদের বিয়ে হয়েছে কবে? আজকে। ফটাফট জবাব দিল নেহা। তার মানে হিসাব মতো আজ আমাদের বাসরাত। নেহা চোখ বড় বড় করে তাকালো নিখিলের দিকে। মস্তিষ্কে বারবার বাড়ি খাচ্ছে বাসর শব্দটি। অস্বস্তিতে কুঁকড়ে গেল সর্বাঙ্গ। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। এ কেমন অনুভূতি? লোকটি এত লাগামহীন কথা বলছে, তাও তার সামনে। অকল্পনীয় ব্যাপার। নেহা। শান্ত কণ্ঠস্বর নিখিলের, তবুও কেঁপে উঠল নেহা। এখনো বুঝিসনি? চিৎকার শুনলে কি ভাববে? ডিটেলসে বলবো? ক্যান আই এক্সপ্লেইন ইট নিহারিকা? নেহা দুহাতে কান চেপে ধরে মৃদু চেঁচিয়ে বলে, না। নিখিলের দরজার বাইরে দাঁড়িয়েই কথা বলছিল। ওরা তখন পেছন থেকে মিহির বলে ওঠে, কি রে ভাই নিখিল, অ্যাটলিস্ট রুমে তো যা আগে। এত অধৈর্য তুই? তখন তো বিয়েই করতে চাইলি না, দুটোর একটাই। এখন দেখো প্রেমে একদম মাখো মাখো। নিখিল তার বন্ধুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। মিহির সেদিকে না তাকিয়ে শীষ বাজিয়ে কেটে পড়ল। এদিকে লজ্জায় নুড়িয়ে পড়েছে নেহা, মুখ লুকিয়েছে নিখিলের প্রশস্ত বুকে। নিখিল তাকালানো পর্যন্ত নেহার দিকে। নেহা সামলে নিল নিজেকে। নেহাকে খাটের এক পাশে নামিয়ে রাখলো নিখিল। কিছুক্ষণ চুপচাপ দেখলো বধূ বেশে বসে থাকা এলোমেলো নেহাকে।
নেহা ভেবেছিল আর কিছু হয়তো বলবে না, চিন্তা করেই শুয়ে পড়তে নিল। সে তখনই নিখিলের কঠিন কণ্ঠস্বর তার কানে আসলো। কাকে ভালোবাসিস তুই? কে সে ছেলে যার জন্য তুই এতটা উতলা? বাড়ির একটা মানুষের কথা চিন্তা না করে কার জন্য বাড়ি ছেড়েছিলি নেহা? নেহা চমকে উঠল। সে আর ভালোবাসা কিভাবে হতো? নিখিল ভাই তো কোনো ছেলেকে আশেপাশে ঘেঁষতেই দেয়নি কোনোদিন। জেনে শুনে এমন আহাম্মকের মতো প্রশ্ন করার কি মানে? নেহাকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে উঠল নিখিল। প্রেম করতে কলেজে যাস তুই? আশিকও জুটিয়েছিস? তোর সাহস এতটা বাড়বে কোনোদিন কল্পনাও করিনি নেহা। ওই ছেলেকে একবার পাই, কেটে কুত্তা দিয়ে খাইয়ে দিব আমি। নিখিল রাগে কাঁপছে অনবরত, ভয়ে চুপসে গেছে নেহা। নিখিল গিয়ে সোফায় শুয়ে পড়ল, চোখ বন্ধ। তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে পুরো রুম জুড়ে। নেহা ডাকল মৃদু সুরে। নিখিল ভাই, আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? খাটে এসে শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাচ্ছি। একদম পালানোর চেষ্টা করবি না। ভুলে যাবি না নেহা, এখন থেকে তুই আমার স্ত্রী। তা আমি না মানলেও তোর এখানেই থাকতে হবে। আর তুই কিভাবে ভাবছিস তোর সাথে একই বিছানায় ঘুমাবো আমি? তোর মতো একটা মেয়েকে শুধু ঘৃণা করি আমি। শুনেছিস তুই? নিখিল মেহমেদ চৌধুরী শুধুই তোকে ঘৃণা করে, তাই কোনো সিম্প্যাথি ভুলেও আশা করবি না। নেহার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কথাগুলো কেন যেন তার কলিজায় কে লেগেছে। তবুও চোখ মুছে তাচ্ছিল্যের হাসি হাসল নেহা। যতই হোক, ভালোবাসার মানুষের ঘৃণা পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার। সকাল সকাল বাড়ির পরিবেশ ঠান্ডা। গতকাল যে এক তাণ্ডব চলেছে এ বাড়ির সবার ঘরে, তা যেন সবাই দিব্যি ভুলে গেছে। নেহা সিঁড়ি দিয়ে নামছে, পরনে তার সুতি একটা গোল জামা। প্রতিদিনের মতোই তার সাজসজ্জা খুবই সাধারণ। কে বলবে এই মেয়েটি সদ্য বিবাহিত এক নারী? নেহা সবার শেষে এসেছে আজ খাবার টেবিলে। সবগুলা চেয়ার একে একে নজর বোলালো। দুইটা চেয়ার খালি, একটা নিখিলের পাশে আর একটা সাব্বির ভাইয়ার পাশে। মুখে হাসি নিয়ে নেহার দিকেই তাকিয়ে আছে বৃষ্টি। ওর পাশের চেয়ারটা দখল করেছে তার বজ্জাত চাচাতো ভাই রৌফ। নেহা এগিয়ে গিয়ে রৌফকে খোঁচা মারল, ইশারা করলো নিখিল ভাইয়ের পাশের চেয়ারে বসার জন্য। রৌফও একই ইশারা করল। তুমি যাও, আমি উঠতে পারবো না। বৃষ্টি রৌফকে চোখ রাঙিয়ে বলল। যা বলছি। রৌফ দুজনকে মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়ালো, গিয়ে বসলো নিখিলের পাশে। রৌফকে পাশে বসতে দেখেই নিখিলের কপালে একটা ভাঁজ পড়ল, আর চোখে একবার দেখলো নেহার অবস্থান। বৃষ্টি তো নেহাকে ফিসফিস করে জিজ্ঞেস করছে, এই বল না, বাসরাত কেমন কাটলো? আমি তো জানার জন্য সুপার এক্সাইটেড। নেহা মুখ ছোট করে বলল, তোর ভাই আমাকে মেঝেতে ঘুমাতে দিয়েছে, শরীর ব্যথায় টনটন করছে, আর তুই পড়ে আছিস বাসন নিয়ে। বৃষ্টি যেন আকাশ থেকে পড়ল। তার ভাই যতই কঠোর হোক, তাই বলে নেহাকে মেঝেতে ঘুমাতে দিবে? এটা আবার কেমন কথা? নিজের ভাইয়ের প্রতি সত্যি বিরক্ত সে। বৃষ্টি আরো কিছু বলতে যাবে, তখনই তাদের দুজনকে ধমক দিলেন হামিদা বেগম। সারাদিন একই বাড়িতে থাকিস, একই সাথে কলেজে যাস, পড়াশোনা বাদ দিয়ে শুধু ফুসুর ফাসুর করিস, তাও তোদের কথা শেষ হয় না? খাবার টেবিলে খেতে এসেও নিস্তার নেই। আবার কথা বলতে দেখেছি তো দুইটারে কান মলা দিব। স্ত্রীকে তীব্র প্রতিবাদ জানালেন শাহ আলম চৌধুরী। হামিদা, বাচ্চা মানুষ, এখন কথা বলবেন না তো কবে বলবে? শুধু শুধু বকো না তো। হ্যাঁ, আমি কিছু বললেই তো তোমার চোখে পড়ে। আর এদের জানি মাথার ওপরে পরীক্ষা, সে কথা তো বেমালম ভুলে বসে আছে। দেখবে এইচএসসিতে বড় বড় 4টা ডিম নিয়ে আসবে দুইটাই মিলে। বৃষ্টি বিরক্ত হয়ে বলে, মা, তুমি সব কথার মধ্যে আমাদের পড়াশোনা টেনে নিয়ে আসো কেন বলো তো? ভালো লাগে না। সাব্বির দাঁত কেলিয়ে হেসে বলে, বড় মা, তুমি বরং বৃষ্টিকেও বিয়ে দাও। নেহার তো হয়েই গেল, এদের দ্বারা পড়াশোনা হবে না। বৃষ্টি নাক ফুলিয়ে বলে, ছি সাব্বির ভাইয়া, তুমি তো দেখছি জেরিন আপুর সাথে মির্জাফরগিরি করতেছো। জেরিন এতক্ষণ চুপচাপ সব শুনছিল, নিজের নাম শুনতেই নড়ে চড়ে বসল। এই কি বলস বৃষ্টি? সাব্বির আবার কি করলো? তুমি বোঝো না এখনো আপু? ভাইয়া তোমার আগে আমাকে বিয়ে দিতে চাচ্ছে,
বলো কত বড় অন্যায় হলো এটা। এদের তর্ক বিতর্ক যেন থামার নয়। আজ টেবিলে তাদের দাদি আর ছোট চাচু উপস্থিত না থাকায় যেন কথার খই ফুটেছে। তাহমিদা বেগম এসে বলল, তোরা যে খাবার টেবিলে চিল্লাফাল্লা করছিস, এখনই দেখলাম এদিকে একজন আসছে। সবাই একসাথে বলে উঠল, কে আসছে ছোট মা? কে আবার? তোদের দাদি। সবগুলার হাওয়া যেন একসাথে বেরিয়ে গেছে। বৃষ্টি আর নেহা নাকে মুখে খাচ্ছে এমন ভাব। সাব্বির তো বলেই ফেলেছে, আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাচ্ছে, আজকে মনে হয় ক্লাস 9টায় শুরু হয়ে যাবে। জেরিন বলে উঠল, দাঁড়া ভাই, আমাকে অন্তত সাথে নে। তোর থেকে 1 বছরের বড় বোনের জন্য একটু হইলেও দয়া কর। বাঘের মুখে ফেলে এভাবে চলে যাস না ভাই। জেরিনকে দেখেই তার দাদি আগে বলে, মায়ের বয়স বাড়তেছে, বিয়া করতে চায় না। আমার তো এই বয়সে 3টা পোলা হয়েছিল। জেরিনের কানে ঝংকার ধরিয়ে ফেলেছে তার দাদি, বিয়ে কর বিয়ে কর বলে। বেচারি এখন দাদিকে দেখেই অন্য দিক দৌড় দেয়। রৌফ হচ্ছে সবচেয়ে ছোট বাড়ির, দাদির মতে সবচেয়ে শান্ত সে, তাই ওটাকে আবার এই বুড়ি কিছু বলে না। আরেকটা দামড়া পোলাও ওটারেও বাচ্চাদের মতো ট্রিট করে। কথায় কথায় আমার নিখিল দাদু ভাই কথাটা মনে মনে ভেবেই 1000টা গালি দিয়েছে নেহা। খাবার টেবিলে বসে নেহাকে দেখেই মুখ বাঁকালেন সেতারা বেগম। নেহার মায়ের দিকে তাকিয়ে বলে, তাহমিদা, তোমার মাইয়ার না কালকে বিয়া হইল? কি পোশাক পরে বসে আছে? শাড়ি চুড়ি কেনার টাকার কি অভাব পড়ছে তোমাগো? বিবাহিত মেয়ের হাতে চুড়ি নাই কেন? এতে আমার নাতিটার অমঙ্গল হইব? বুঝো না তোমরা? তার গমগমে কণ্ঠটা যেন সবাইকে মনে করিয়ে দিল পূর্বের দিনের সব। তাহমিদা তাকালেন হামিদা বেগমের দিকে। দুই জায়ের মাঝে চোখে চোখে কি যেন কথা হলো। শাশুড়ি গলা শুনে রান্নাঘর থেকে ছুটে এসেছে সাহারা বেগম। রৌফ ক্লাস 10-এ পড়লেও ছেলেটা অত শত এখনো বুঝে না, প্যাচ কম মনে। বড়দের কথার মাঝে বসে থাকবে বিষয়টা বুঝতে পেরেই সাহারা ছেলেকে ইশারায় বললেন উঠে যাওয়ার জন্য। সবাই জানতেন সেতারা বেগম এসব কুসংস্কার কতটা বিশ্বাস করেন। এভাবে কঠোর হলেও মনের দিক থেকে নরম তিনি। তারপরও নরম রূপটা সবার থেকে আড়ালেই রাখেন। মানুষটা স্বামীর মৃত্যুর পর একা হাতে এত বড় সংসার আগলে রেখেছেন। সময়ে পরিস্থিতির সাথে মিলিয়ে নিজেকে আড়াল করেছেন এক শক্ত খাঁচে। নেহা কোনো স্বভাবই সেতারা বেগমের পছন্দ না। ওইদিকে নিখিল আবার তার চোখের মণি বিয়েটাতে তার ঘোর আপত্তি ছিল। ছোট ছেলের মেয়েকে তিনি শত্রু মনে করেন না, কিন্তু নিখিলের মতো একজন শান্ত ভদ্র ছেলের জন্য নেহার মতো উড়নচন্দ্রী মেয়েকে নাতবউ হিসেবে মানতে তিনি নারাজ। তার মতে মেয়ে মানুষের এত রাগ জেদ থাকতে নেই, এসব মেয়েরা সংসারই হয় না। কিন্তু নাতির কথা ফেলতে পারেনি সে। কেন সে নাতি এই ঘাটতারা জেদি মেয়েটাকে বিয়ে করলো সে জানে। কে জানে, শুধু নিখিল বলেছে পরিবারের ভালোর জন্যই এটা করতে বাধ্য হচ্ছে সে। সেতারা বেগম তেতো মুখে আবার বলল, নাকে তো ফুলও পরিস নাই, বিবাহিত মেয়েদের পড়তে হয় এসব। আজই যাবি নাক ফোড়াতে। নেহা চেঁচিয়ে বলে, না, নাকফুল পরবো না আমি। আমার মোটেও পছন্দ না এটা। তোমার নাতির ভালো মন্দ এত দেখতে পারবো না আমি। নেহা, নেহা কথাটা বলার পরেই খাবার টেবিলে সবকিছু কাঁপিয়ে নেহার নাম নিয়ে ধমক দিল নিখিল। নেহাও কিছুটা কেঁপে উঠেছে এতে। নেহা একদমই শান্তশিষ্ট মেয়ে না। বাড়ির সবাই জানে কতটা জেদি নেহা। রাগ উঠে গেলে নিয়ন্ত্রণ করতে পারে না কেউ নেহাকে। সবার ধারণা নেহা নিখিলকে কিছুটা ভয় পায়, তাই ওর সামনে শান্ত থাকে। সেতারা বেগমের সাথে নেহার বোনে না, তবুও সে কিছু বলে না সেতারা বেগমকে। তবে আজ কিছুটা হলেও গলার স্বর উঁচু হয়েছে। হামিদা বেগম পরিস্থিতি সামলাতে বললেন, আম্মা, আপনি এইসব নিয়ে কেন এত ভাবছেন? মাত্রই তো বিয়ে হলো। নেহা ছোট মানুষ, বড় হোক তখন সংসার বুঝবে, স্বামী বুঝবে, তখন গিয়ে না হয় নাকফুলটাও পরিয়ে দেব। হঠাৎ করে বিয়েতে কেউই তো মানসিকভাবে প্রস্তুত নয়, তাই না? আপনি তো বড়, একটু বুঝুন। ঠিক আছে, তবে হাতে চুড়ি পরতেই হবে, এখানে না শুনবো না আমি।
নেহা খামচে ধরল জামার দুপাশ। রাগ লাগছে তার ভীষণ এখন। যে মানুষটা তাকে স্ত্রী হিসেবে মানে না তার নামে চুরি পরে বসে থাকবে কোন রঙে? এত নাটক নেহা করতে পারবে না। নেহা চোখ বন্ধ করে রেখেছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছে নিজের। বেয়াদবি করতে চায় না কিছুতেই। সাহারা বেগমকে হুকুম দিলেন, যাও, আমার ঘর থেকে খাটের ওপর রাখা বক্সটা নিয়ে এসো। সাহারা যেন মুহূর্তে উড়ে গেলেন সেখানে। বাড়িতে এখন নেহার বাবা আর সাব্বির রৌফের বাবা নেই। তারা দুজনেই ব্যবসার কাজে বেরিয়েছেন ভোরে। মায়ের সাথে কোনো দিনই পেরে ওঠেন না শাহ আলম চৌধুরী, না পারেন ছেলের সাথে। তিনি নরম ধাঁচের মানুষ। বাড়ির প্রতিটি ছেলে মেয়ের সাথেই তার সম্পর্ক বন্ধুর মতো। নেহার জন্য খারাপ লাগা কাজ করছে মনের এক কোণে। মেয়েটি তার ছোট ভাইয়ের একমাত্র সন্তান। তার নিজের ছেলে যে খারাপ তেমনটা না, পাত্র হিসাবে সবাই পছন্দ করবে তাকে। তার ছোট ভাই ও মেয়ে দিতে দুবার ভাবেনি, কিন্তু ছেলেটা তো আর তার রকচটা এই বাচ্চা মেয়েটাকে ধমক ছাড়া তো কিছুই দেয় না বলে মনে হয় না। প্রথমে তিনি ছেলের পাগলামি দেখে ভেবেছিলেন নেহাকে হয়তো সে ভালোবাসে। একবার তো বলেছিল নেহার 18 বছর হলেই নেহাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু বিয়েটা যে সে নিজে করবে এমনটা একবারও বলেনি। বিয়েটাও করেছে একদম থ্রেড দিয়ে। নেহাকে 18 বছর হয়েছে 2 দিন হলো। বিয়ের আগের দিন সকালে হঠাৎ নিখিল এসে বলল সে নেহাকে বিয়ে করতে চায়, তাও সময় দিয়েছে মাত্র 1 দিন। এখন যাতে শাহ আলম চৌধুরী তার ভাইয়ের কাছে প্রস্তাব রাখে, না হয় অন্য উপায় জানা আছে নিখিলের। শাহ আলম সাহেব চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন। যদি তার ভাই মেয়ে দিতে না করে দেয় তখন? কিন্তু না, সব কিছুই ঠিক হলো। নেহার মা তো নিখিলকে মেয়ের জামাই হিসেবে পেয়ে খুশিতে আটখানা হয়ে পড়েছিল। মাত্র 2 মাস বড়ই নেহার পরীক্ষা, এর মধ্যে এত মানসিক চাপ দেওয়াটা কি ঠিক হলো মেয়েটাকে? নিখিলকে কতটা ভয় পেলে বিয়ের আসর ছেড়ে পালাতে পারে তা তিনি বুঝেছেন। তবুও নিরুপায় ছিলেন। কাল কিছুটা করতে পারেননি, না পেরেছে এখন। কারো ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করাটাকে তার কাছে অন্যায় বলে মনে হচ্ছে। যা করেছে তার ছেলে আর মা মিলে। সেতারা বেগম নেহার হাত টেনে ধরে 2টা স্বর্ণের চুড়ি হাতে পরিয়ে দিলেন। নেহার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছুতেই পরবে না এটা। নিখিলের হাত মুষ্টিবদ্ধ হলো। নোহার প্রতি মনের কোণে জমে থাকা রাগটা আরো কিছুটা বাড়ল। কঠিন পুরুষালী কণ্ঠে নিখিল বলল, কলেজে যাওয়ার ইচ্ছে নেই নাকি তোদের? এখানে সংসেজে বসে আছিস কেন? কলেজে আজকে তোদের ফর্ম ফিল আপের লাস্ট তারিখ জানি, ভুলে গেছিস? গিয়ে প্রথমে এই কাজটা শেষ করবি। কথাটা বৃষ্টির দিকে তাকিয়ে বলল নিখিল। পরেই জোরে হেঁটে প্রস্থান করলো ড্রয়িং রুম থেকে। কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিরস মুখে বসে আছে নেহা। তাকিয়ে দেখছে হাতে পরিহিত চকচকে চুড়িগুলো। চোখ ফেটে কান্না আসতে চাইছে তার। নিখিল নামক মানুষটার নামে সবকিছু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আজ মনে হচ্ছে সে অন্য কারো হক মেরে দিচ্ছে। নিখিল তো নিজের স্ত্রীর জায়গায় অন্য কাউকে কল্পনা করে, তাকে তো তা তো করে না। মানুষটা কি তার প্রতি একটুও করুণা হয় না? কাল রাতে কিভাবে পারলো বলতে, তুই মেঝেতে ঘুমা, তাহলে আমি খাটে ঘুমাবো? নেহা কি এতটাই খারাপ যে তাকে ভালোবাসা যায় না, আপন করে নেওয়া যায় না? নেহা চোখের কোণে আসা পানিটুকু মুছে ফেলল নীরবে। নিজের রুমে বসে অপেক্ষা করছে বৃষ্টির। কলেজ বেশি দূরে নয়, হেঁটে গেলেও সময় লাগে 8 থেকে 10 মিনিট, তাই এতটা তাড়া নেই। নেহা খেয়াল করেনি তখন রুমে নিখিল এসেছে। নিখিল এসে দাঁড়িয়েছে নেহার ঠিক মুখোমুখি। আচমকা নিজের সামনে নিখিলকে দেখে পিছনের দিকে হেলে গেল নেহা। অবিশ্বাস্য চাহনি তার। নিখিল দূরত্ব কমিয়ে আনলো অনেকটা। নেহার হৃৎপিণ্ডে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। কাপা কণ্ঠে একবার বলল, কি 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 করছেন নিখিল ভাই? নিখিল এক পর্যায়ে নেহার হাত চেপে ধরে বিছানায় ধরলে বিছানায়। নেহা এবার সত্যি ভয় পেয়ে গেছে। ভয় চোখ বন্ধ করে ফেলেছে। কিছু সময়ের মধ্যেই নিজের কানের কাছে নিখিলের রাগ ঘৃণা মিশ্রিত কঠিন কণ্ঠ শোনা গেল।
আমার নামের চুড়ি হাতে দিতে এত অনীহা তোর? প্রেমিকের নামের চুড়ি পরতে পারিসনি বলে চোখের জল ফেলেছিলি। তোর সব কিছুতে আধিপত্যে শুধু আমার হবে। তোর জীবনের সব কিছু তুই নিজে লিখে দিবি আমার নামে, না দিলেও জোর করে হলেও নিব আমি। তোর জীবনের সবগুলো বসন্তের ফুল ফুটবে আমার নামে, হোক সে ফুল বিষাদে ভরা। নেহার মন খুব করে জানতে চাইল, কেন জোর খাটাচ্ছেন আপনি? কিসের অধিকারে? কেনই বা আপনি আমার বিষয়গুলো নিয়ে ভাবছেন? আপনি তো আর আমাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন। যদি আমার মনে কেউ থেকেও থাকে, তাতে আপনারা তো পড়ছে কেন নিখিল ভাই? প্রশ্নগুলো করার সাহস বা সুযোগ কিছুটাই পায়নি নেহা। তার আগেই নিখিল তাকে ওভাবে রেখে বেরিয়ে গেছে রুম থেকে। বর্ষা হাত দুটিতে নিখিলের আঙুলের ছাপ বসে গেছে। ব্যথা ভুলে সেখানে হাত রাখলো নেহা। মিহি সুরে বলল, ভালোবেসে না হোক আপনি আমায় ছুঁয়ে তো দিয়েছেন নিখিল ভাই। আপনার ভালোবাসার স্পর্শ কোনোদিন পাবো কিনা জানি না, তবে আপনার ছোঁয়া পেতে আমি এরকম হাজার ব্যথা মুখ বুজে শুয়ে নিতেও রাজি। আপনি জানুন বা না জানুন, আমি জানি আমি আপনাকে কতটা ভালোবাসি। আমার চাইতে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না আপনাকে, কখনো পারবে না। ফুপিয়ে কেঁদে দিল নেহা। কেন সহ্য করতে পারছে না সে নিখিলের এত উপেক্ষা। ভালোবাসার মানুষের উপেক্ষা কি দেয় মরণ যন্ত্রণা। বৃষ্টি রুমে ঢুকে প্রথমেই শক্ত করে জড়িয়ে ধরে নেহাকে। নেহার শুরু থেকে শেষ সব কিছু জানে বৃষ্টি। দুজনেই বয়সের পার্থক্য শুধু 1 মাসে। বৃষ্টির 1 মাসের ছোট নেহা। একই ক্লাসে পড়ে দুজন। ছোট থেকেই একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। প্রিয় বান্ধবীর কষ্টগুলো যেন ভিতরে ভিতরে গ্রাস করেছে তাকেও। জমছে মনের ভিতরে নিজের ভাইয়ের প্রতি একরাশ অভিমান। কলেজে প্রবেশ করেই নেহার মন ফুরফুরে হয়ে গেল। মেয়েটা সহজেই এই সব কিছু ভুলে যায়। এই হাসি তো, এই কান্না। কলেজের গেট পেরিয়ে শহীদ মিনার, তার উপরেই বড় একটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুলগুলো ছড়িয়ে আছে চারপাশে। নেহা এক দৌড় লাগিয়েছে সেদিকে। এখন তেমন ক্লাস হয় না। টেস্ট পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে। এখন ফর্ম ফিল আপ বা কোনো কাজ ছাড়া কেউ আসে না। বৃষ্টি অফিস কক্ষের দিক ছুটল। সে টাকা জমা দিয়ে এসেও পড়েছে। জুতো সকালে একটু ভিড় কম থাকে না, হয়তো পা ফেলার জায়গা পাওয়া যায় না। নেহা কৃষ্ণচূড়া ফুলগুলো বেনিতে লাগিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কি যেন দেখছে আর মুখ ভঙ্গিমা পরিবর্তন করছে। বৃষ্টি এসে পাশে বসে একটা ঠেলা মারল, রসিকতা করে বলল, ও ভাবি, কি এমন দেখো গো মোবাইলে? আমার ভাইয়ের ছবি নাকি? নেহার এর মাঝে রেগে গেছে। ফোনটা বৃষ্টির হাতের উপর ছুঁড়ে দিয়ে বলে, দেখ দেখ, তোর ভাই ওই মেয়েটার সাথে। আজকে তো এই মেয়েকে আমি সোজা উপরে পাঠিয়ে দেব। বৃষ্টি চমকে উঠল। নেহা প্রায় অনেক দিন পর রেগেছে। এর আগেও নিখিলের পাশে কোনো মেয়েকে দেখলেই গিয়ে মারামারি করে আসতো ওই মেয়ের সাথে। কতবার তো বাড়ির বিচারও গিয়েছে বৃষ্টি। সবসময় স্কুল কলেজে ঝামেলা করে কাটিয়ে না হয় নিখিল ভাই নেহাকে সোজা উপরে পাঠিয়ে দিত। বৃষ্টি নেহাকে থামায় মিনতির সুরে বলে, এরকম করিস না প্লিজ, ভাইয়া জানতে পারলে খারাপ হয়ে যাবে। ওই মেয়েটা ভাইয়ের বিয়ে, ওটা অফিসিয়াল প্রোগ্রাম, তাই হয়তো একসাথে ছবি তুলেছে। নেহা কথা শোনার পাত্রী নয়। সে এগিয়ে যাচ্ছে মেয়েটাকে ধরার জন্য। নেহার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবে, যদি অফিসে গিয়ে নেহা কিছু করে তো কেউ ভাইয়ার হাত থেকে বাঁচাতে পারবে না নেহা বৃষ্টিকে টেনে রিকশায় উঠালো। বৃষ্টি বুঝাতে গিয়েও হার মানছে। নেহা রহস্যময় ভাবে হাসলো। বৃষ্টির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, চিন্তা করিস না, শুধু একটু উত্তম মধ্যম দিব আর চাকরিটা ছেড়ে দিতে বলবো। আর মিহির ভাইয়ের সাথেও বোঝাপড়া আছে আমার। নিখিল ভাইয়ের জন্যে মেয়ে বিয়ে রাখলো কেন উনি? মিহিরকে টানছিস কেন এখানে? একদম প্রেমিকার জন্য দরদ দেখাবি না আমার সামনে। যাচ্ছি কোথায় আমরা? পিয়ে ওরফে লিমাকে কিডন্যাপ করতে। কি?
নাম, এসে পড়েছি। বৃষ্টি আশেপাশে তাকালো খুব সতর্কভাবে। নেহা নিশ্চিত একদিন তাকে জেল হাজতে নিয়ে নিয়ে পড়ে থামবে। আর দাদি তো নেহাকে সহ্য করার দ্বন্দ্বে তাকে বিয়ে দিয়ে দিবে কোনো বুড়ো লোকের সাথে। ফর্মাল ড্রেসে একটা মেয়ে দাঁড়িয়ে আছে গলির সামনে। নেহা মুচকি হেসে মেয়েটার সামনে গিয়ে বলল, আপু, আপনি দেখতে ভীষণ সুন্দর, এই ফুলটা আপনার জন্য। মেয়েটা খুশিতে গদগদ হয়ে ফুলটা হাতে নিয়ে নাকে শুকলো। বৃষ্টি তার দিকে তাকিয়ে বলল, ফুলটা নাকের কাছে নিস না বোন। কিন্তু না, বৃষ্টির মন কামনা পূর্ণ হলো না। চিকন গড়নের পাতলা মেয়েটা ঢলে পড়লো নেহার উপর। দুপুর আর গড়াতেই নাতিকে কল করলেন সেতারা। এটা তার রোজকার নিয়ম। নিখিল দুপুরে অফিসে খেয়েছে কিনা তা জানতে একদিনও ভুল হয় না তার। নিখিলের সাথে কথা বলার মাঝেই তিনি ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ শুনলেন। তাহমিদা নেহার উপর খুব চেঁচাচ্ছেন। সেতারা কানে মোবাইল নিয়ে এগিয়ে গেলেন ঘটনা দেখতে। নিশ্চিত মেয়েটা কোনো অকাজ করে এসেছে আবার। সেতারা বেগম নেহাকে সদর দরজায় দেখে আটকে উঠলেন। সাদা কলেজের ড্রেসে রক্তের ছড়াছড়ি, হাতে সাদা রঙের একটা কাপড় পেঁচানো, যার থেকে একটু টুপটাপ লাল রঙের তরল পড়ছে। নেহার চোখ মুখে ক্রোধ। তার কানে তাহমিদা বেগমের কোনো কথাই ঢুকছে না। শব্দ করে পা ফেলেও উঠে গেল নিজের ঘরে। পেছন থেকে বেরিয়ে আসলো বৃষ্টি। তার জামায় অল্প লাল রং দেখা যাচ্ছে। সেতারা বেগম কাহিনী না বুঝেই নিখিলকে বলল, আর বলিস না তো নিখিল, নেহাটা তো দিন দিন মারামারির ওস্তাদ হয়ে যাচ্ছে। আজকে তো মনে হয় খুন খারাপি করে এসেছে, রক্ত দিয়ে গোসল সেরে বাড়ি ফিরেছে, হাত থেকে এখনো রক্ত পড়ছে। সেতারা বেগমের কথা সম্পূর্ণ করার পূর্বেই কল কেটে গেল। নিখিলের হাত থেকে মোবাইলটা পড়ে সহসা বন্ধ হয়ে গেল। মাথা চেপে ধরে বসে পড়ল চেয়ারে। মিহির রুমে ঢুকলো তখনই। নিখিলের রাগে হাত পা কাঁপছে, চোখ মুখ লাল হয়ে এসেছে। নিখিল গাড়ির চাবি হাতে নিয়ে রাগে টেবিলের উপর রাখা একটা গ্লাস ফেলে দিল। চেঁচিয়ে বলে উঠল, আমি আজকে তোকে মেরেই ফেলবো নেহা। এত রাগ কেন তোর নেহারিকা? একটু শান্তিও কি দিবি না আমায়? গাড়ির গতি সর্বোচ্চ সীমায় রেখে ড্রাইভ করছে নিখিল। দিকবেদিক ভুলে গেছে উন্মাদ প্রায়। উদ্ভ্রান্তের ন্যায় ট্রাফিক রুলস ভঙ্গ করেছে সে। একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তাকে বাড়ি পৌঁছাতে হবে। হৃৎপিণ্ডের নিপীড়ন বন্ধ করতে হলেও তাকে যেতে হবে। আচমকা গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে। ব্রেক কষে নিখিল। ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগে স্টিয়ারিংয়ে। কপাল কেটে গড়িয়ে পড়ে লাল তরল। তবুও আজ থামবে না সে। যে কোনো মূল্যে তাকে এখন নেহার কাছে যেতে হবে। বাড়ি পৌঁছাতে নিখিলের সময় লেগেছে 28 মিনিট। 1 ঘন্টার পথ সে পাড়ি দিয়েছে আধা ঘন্টারও কম সময়ে। কালো রঙের শার্ট পরিহিত সুদর্শন যুবকটিকে আজ ভীষণ অন্যরকম লাগছে। ইন করা শার্টের এক পাশ খুলে পড়েছে। শার্টের হাতা উঁচু নিচু ভঙ্গিতে গোটানো, চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে কপালে। ঘামের সাথে সেটে আছে অবলীলায় সরানো কোনো তারা নেই আজ। শুভ্র মুখশ্রীতে ফুটে উঠেছে তীব্র উৎকণ্ঠা, চিন্তার ছাপ। রাগের আভাস ছড়িয়েছে চোখে। টকটকে লাল আখিদয়ে শুধুই রাগ, নাকি আছে কোনো কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়? কিছু মুহূর্তের ব্যবধানে সব সময় পরিপাটি থাকা মানুষটি অগোছালো হয়ে গেছে। সিঁড়ি বেয়ে ধূপধাপ পায়ে উপরে ওঠে সে। ছুটে যায় কাঙ্ক্ষিত মানুষটির কাছে। ঘরের দরজা ভেজানো এসি বাতাসের অত্যাধিক ঠান্ডা হয়ে উঠেছে বদ্ধ রুমটি। টলমলে পায়ে ভিতরে ঢোকে নিখিল। নিজেকে এতটা দুর্বল মনে হচ্ছে কেন তার? বলিষ্ঠ দেহের অধিকারী কঠোর ব্যক্তিত্বের মানুষদের তো দুর্বল হতে নেই। তবে কেন নিখিল এই একটা মেয়ের কাছে নিজেকে এতটা কমজোর অনুভব করে? নেহার পরনে এখনো কলেজ ইউনিফর্ম, রক্তের দাগ শুকিয়ে খয়েরি বর্ণ ধারণ করেছে। নিখিলের দৃষ্টি আটকায় খাটের পাশে ঝুলে থাকায় রক্তাক্ত হাতটির দিকে। মেয়েটা এত কেয়ারলেস কেন? হাতের ক্ষতটা দূর থেকে ততটাও স্পষ্ট নয়। মেঝেতে রক্ত দেখে আটকে ওঠে নিখিল। এক প্রকার ছুটে যায় সামনে, হাঁটু গেড়ে বসে পড়ে নেহার ঘুমান্ত ফ্যাকাশে মুখের কাছে।
আলতো হাতে ছুঁয়ে দেয় রক্ত জবার ন্যায় ফুলে ফেপে ওঠা গাল। কাপা হাতে স্পর্শ করে নেহার কেটে যাওয়া হাতটি। যতটা রাগ নিয়ে অফিস থেকে এসেছে তার ছিটে ফোঁটাও এখন নেই নিখিলের মাঝে। মায়াবী মোহনীয় নারীটি তা শুষে নিয়েছে পুরো দমে। নিখিল নিজ মনেই বলতে থাকে, কেন নিহারিকা, কেন তুই সবসময় আমার প্রতি রাগ দেখিয়ে আমারই ক্ষতি করিস? লাভ লোকসানের হিসেবে এত কাঁচা কেন তুই? আমার কলেজায় ছুরি চালাতে একটুও হাত কাঁপে না তোর? এতটা নির্দয় কেন তুই? নিখিলের প্রেয়সীকে এতটা কঠোর মানায় না কেন, বুঝিস না তুই? আমার এত শত অভিযোগ, অভিমান, রাগ, অনুরাগ তো তোর প্রতি। কবে এসে শুনবি সব কিছু? সময়টা এত ধীরে অগ্রসর হচ্ছে কেন নেহারিকা? আমার হৃদয়ে প্রণয় সুর তুলে তুই কেন এতটা হেলাফেলা করছিস? আমার প্রেমিক হৃদয়কে দগ্ধ করে বুঝি অনেক সুখ পাস? নিখিল থামলো, পরপর ঠোঁট এলিয়ে হাসল, উদাসীন কণ্ঠে বলল, তবে তোর সুখেই হোক আমার হৃদয়ের তীব্র বিরহের অসুখ। তুই যে শুধু আমার এই নিখিলের অবুঝ পাখি। দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখেছে, শুনেছে জেরিন আর সাব্বির। দুজনের মুখে হা হয়ে গেছে পুরোপুরি। কথা বলতে ভুলে গেছে মনে হয়। দুজনেই চোখের পাতা ফেলছে ঘন ঘন। জেরিন মৃদু চেঁচিয়ে বলল, সাব্বির, আমি যা শুনেছি দেখেছি তা কি তুইও দেখেছিস? সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলে, এত জোরে বলছিস কেন? ভাইয়া যদি জানতে পারে যে তার প্রেমের রহস্য আমি আর তুই মিলে লুকিয়ে দেখেছি, তো দুজনকে ধরে বনবাসে পাঠিয়ে দেবে। আরে ভাই, আমরা কি ইচ্ছে করে দেখেছি নাকি? আমরা তো ভার্সিটি থেকে এসে ভালো মানুষের মতো রুমে যাচ্ছিলাম। ওরা দরজা খুলে প্রেম করতে বসলে আমার কি দোষ বলতো? পেছন থেকে বর্ষা বলে উঠল, কার প্রেম করার কথা বলছো আপু? জেরিনের মুখ আবার চেপে ধরে সাব্বির। এই মহিলা বয়সে বড়, কিন্তু পেটে কোনো কথা থাকে না। সাব্বির গর্ব করে বলে, কার আবার? আমার 23 নম্বর প্রেম, তাই না জেরিন আপু? জেরিন জোরে জোরে দুইবার মাথা ছাকায়। তোমার বয়স জানি কত সাব্বির ভাইয়া? সাব্বির উত্তর দেওয়ার আগেই নিখিলের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায় ভেতর থেকে, এই দরজায় দাঁড়িয়ে কে কথা বলছিস? ভিতরে আয়। তিনজনের হাওয়া যেন একসাথে বের হয়েছে। নেতিয়ে পড়া বেলুনের মতো মুখ চাওয়াচাই করছে একে অপরের। সুযোগ বুঝে জেরিন বৃষ্টিকে এক ঠেলা মেরে রুমের ভিতরে পাঠিয়ে দিয়ে দাঁত কেলিয়ে হাসে। বৃষ্টি কড়া দৃষ্টিতে তাকিয়ে বোঝায়, মায়ের কাছে তোমার নামে যদি উল্টাপাল্টা কিছু না বলেছি তো আমার নামও বৃষ্টি না। জেরিন সাব্বির বৃষ্টিকে ফাঁসিয়ে কেটে পড়েছে। তুই দরজায় কি করছিলি বৃষ্টি? না মানে ভাইয়া, নেহাকে দেখতে এসেছিলাম। ওর হাত কাটলো কিভাবে? শান্ত কিন্তু অত্যাধিক কঠিন কণ্ঠস্বর নিখিলের। বৃষ্টি পরপর দুইবার ঢোক গেলে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে মিলিয়ে একটা গল্প বানিয়ে নেয় মনে মনে। বৃষ্টি ম্যাচিওর মেয়ে। এর আগেও নেহার জন্য এমন পরিস্থিতিতে পড়েছে সে, তবুও বান্ধবীকে কখনো একা ছাড়েনি। যেভাবেই হোক পরিবারকে বুঝিয়ে দিয়েছে কিছু একটা। এরকম উন্মাদনায় ভরপুর বন্ধু যার কপালে আছে, তার জীবনের অর্ধেক পাপ শুধু হবে মিথ্যে বলার কারণে। মনে মনে একবার আল্লাহ মাফ করেও বলে নিয়েছে বৃষ্টি। নিখিল আবার জিজ্ঞেস করলো, লিমার সাথে কি করেছিস তোরা? মেয়েটা অচেতন হলো কি করে? আর চাকরি থেকে রিজাইন কেন করেছে? বৃষ্টি অবাক হয়। এবার ওরা তো মেয়েটাকে কিছু বলতেও পারেনি। তার আগেই নিখিল চলে এসেছিল, তাহলে চাকরি ছাড়লো কেন? চাকরি কেন ছেড়েছে তা তো জানি না ভাইয়া। ওই আমাদের কলেজে লিমা নামের আপুটার বোন পড়ে, তার নাম সীমা। আসলে ভাইয়া, সীমা নেহার সাথে অনেক মিসবিহেভ করেছে। নেহাকে তো চিনোই, রেগে গেছিল। তাই লিমা আপুর কাছে বিচার দেবে বলে আমরা তাদের বাসার সামনে যাই। আমরা যাওয়ার পরে আপুটা হঠাৎ জ্ঞান হারায়। নেহা তাকে ধরে থাকার মাঝেই তো তুমি সেখানে এসেছিলে। আর বৃষ্টি একবার তাকালো নিখিলের দিকে। নিখিল খুব মনোযোগ দিয়ে বৃষ্টির কথা শুনছে। বৃষ্টি শুকনো ঢোক গিলল মনে মনে, বলল, আল্লাহ এবারের মতো যেন বিশ্বাস করে, এই শেষবার মাবুদ। পরে কি বলছিস না কেন? নিখিলের ধমক শুনে বৃষ্টি দ্রুত বলল, তারপরেই তো তুমি না বুঝে নেহাকে বকা দিয়েছো। নেহাকে উল্টাপাল্টা বলেছো সে নাকি লিমা আপুর সাথে কিছু একটা করেছে। পরে তো তুমি লিমাকে নিয়ে চলে গেলে। নেহাকে বিশ্বাস না করে তুমি অন্য একটা মেয়েকে আগলে নিয়েছিলে। ভাইয়া, যা নেহা সহ্য করতে পারেনি।
মিনমিন করে কথাটি বলল বৃষ্টি। নিখিলের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে গেল। কলেজে ফিরে গিয়ে সীমাকে দেখে নেহার রাগ আবার বেড়েছে। যে দিবসে রাগে নিজের হাতে কাচের টুকরো চেপে ধরেছিল। ডাক্তারকে ফোন করতে বলো মাকে। নেহা ট্রিটমেন্ট করাবে না বলেছে। যদি কেউ করাতে চায় তো আবার নাকি হাত কাটবে। নিখিল রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে যা করতে বলেছি তা কর। বৃষ্টি ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। হামিদা বেগম দুপুরে কাজ করে শুয়ে পড়েছিলেন। এসবের কিছুই তিনি জানেন না। রুমে ঢুকে ছেলের বেহাল দশা দেখে বুঝলেন গুরুতর কিছু একটা হয়েছে। ছেলেকে নেহার হাত ধরে বসে থাকতে দেখে আর কিছু জিজ্ঞেস করলেন না। এখন কিছুক্ষণের মধ্যেই তাহমিদ আসলেন রুমে। নেহাকে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠলেন। দুপুরে বকার মাঝে তিনি মেয়েকে খেয়ালই করেননি। তিনি কেঁদে কেঁদে বললেন, আপা, আমার মেয়েটার কি হয়েছে? কথা বলছে না কেন? নেহার মাথার কাছে গিয়ে মাথাটা নিজের কোলে তুলে মুখে হাত বুলিয়ে বললেন, কোথায় কষ্ট হচ্ছে মা? মাকে বল। তাহমিদা বেগমের কান্না শুনে সাহারা আসলেন। জেরিন, সাব্বির, রৌফ ছুটে এসেছে। ইতিমধ্যে ডাক্তার আসলেন রুমে। পিটপিট করে চোখ খুলল নেহা। নিজের খাট ঘিরে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। সে তো ঘুমোচ্ছিল। সবাই এখানে কেন? সবাইকে ঠেলে ডাক্তারকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো নেহা। নেহার কাছে দুনিয়ার সবচেয়ে অপছন্দের জিনিসটার মধ্যে একটা হলো ডাক্তার, ঔষধ আর হসপিটাল। নেহা সব কিছু ভুলে চিৎকার করে উঠল, ডাক্তার কেন এসেছে? কেন এসেছে এখানে? ওনাকে চলে যেতে বলো। আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। একজন সুস্থ মানুষকে ডাক্তার দেখাচ্ছ কেন তোমরা? নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। হাত কেটে এসে এখন নাটক করছিস কেন? চুপচাপ হাত ব্যান্ডেজ করতে দে বলছি। নেহা চুপসে যায় মুহূর্তে। মিনমিন করে বলে, প্লিজ ওনাকে যেতে বলুন। আমার হাত তো কাটেনি, ওই সামান্য কাটার জন্যে ডাক্তার লাগে না তো। ডাক্তার এসে নেহার হাত ধরে বলে, নেহা মামুনি, কিভাবে হয়েছে এমনটা? হাতে তো কম হলেও 3টা সেলাই করতে হবে। নেহা এবার হু হু করে কেঁদে দিল। সচরাচর কাঁদে না নেহা, মানুষের সামনে তো ভুলেও না। হাত পা ছুড়ে কাঁদা শুরু করে দিয়েছে এখন। তাহমিদা মেয়েকে বোঝাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। নিখিল সবার দিকে তাকিয়ে বলে, সবাই রুম থেকে বের হও এখন। শুধু ডাক্তার আঙ্কেল থাকবেন এখানে। যাও বলছি, নেহাকে আমি সামলাচ্ছি। নেহা নিজের মায়ের আঁচল টেনে বলে, মা আমাকে ওনার কাছে রেখে যাবে না বলছি। আমাকে মারবে, থাপ্পড় দিবে, প্লিজ যাবে না। সবাই বেরিয়ে যেতেই ডাক্তার নেহার হাত ধরে পরিষ্কার করতে লাগলো। নেহা হাত ছাড়িয়ে নিতে চাচ্ছে বারবার। নিখিল এবার উপায় না পেয়ে নেহার এক হাত চেপে ধরে আরেক হাত শক্ত করে জড়িয়ে ধরে। সেলাই করতে হয় সজ্ঞানে, এখানে চাইলেও কিছু করার নেই কারোর। নেহা ব্যথা সহ্য করতে না পেরে নিখিলের পিঠের দিকে শার্টসহ খামচে ধরেছে, নখ বসিয়ে দিয়েছে। তবুও নিখিলের মাঝে কোনো পরিবর্তন নেই। সে নেহাকে আগলে ধরে রেখেছে। নেহার ছোট্ট খাটো দেহটা মিশে গেছে নিখিলের বুকে। বুকের একপাশে মাথা এলিয়ে বসে আছে নেহা। দেহটা কেমন অসাড় হয়ে আসছে ক্রমশ। নেহা স্পষ্ট শুনতে পাচ্ছে নিখিলের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধুকপুকানি। নিখিলের গায়ে মন মাতানো মিষ্টি সুবাসটি কেমন মাতাল করে দিচ্ছে নেহাকে। নিজের সীমা অতিক্রম করতে চাইছে অবদ্ধ মন। ঠোঁটে দাঁত চেপে ধরেছে নেহা। কোনো বেহায়বানা করতে চায় না, কোনো মতেই না। নেহা দূরে যেতে চাইছে। নিখিলকে মনে মনে কাঁচা গিলে ফেলতে মন যাচ্ছে রাগে। ছেলেটা কেন এত কাছে আসছে বারবার? নিজের মতো সবাইকে কঠিন ধাতু মনে হয় নাকি তার? ওনার হয়তো কোনো অনুভূতি নেই, অন্য মানুষেরও কি থাকবে না নাকি? নেহা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন নিখিল ভাই। নিখিল প্রতিউত্তর করল না। ছাড়ুন না প্লিজ, দম বন্ধ হয়ে আসছে। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, মরে গেলেও ছাড়বো না। নেহা পড়ে রইল আগের মতো। উষ্ণতায় এবার নেহার ঘুম পাচ্ছে, কিন্তু পারছে না। কিছু সময় পরপরই শুয়ের খোঁচায় আহ শব্দ করে উঠছে। ডাক্তার চলে গেছে। নেহা আগের মতোই বসে আছে এখনো। নিখিল শান্ত কণ্ঠে বলল, কিরে, এভাবেই থাকার পরিকল্পনা করছিস নাকি? উঠবি না আর? নেহার কানে কথাগুলো পৌঁছাতেই লজ্জা পেয়ে গেল। সরে বসার জন্য তাড়াহুড়ো করলো। কিছুটা তখনই আবার নিখিলের কণ্ঠে শোনা গেল,
তুই চাইলে সারা জীবনই এভাবে থাকতে পারিস, আমি কিছু মনে করব না। নেহাকে যেন চিন্তা করার বিন্দুমাত্র সময় দিল না নিখিল। ছোট মাকে পাঠাচ্ছি, ড্রেস চেঞ্জ করে নে। না, আমার এখন ঘুম পাচ্ছে। মুখে খই ফুটেছে দেখছি। যা কাজ করেছিস আজকে, শাস্তিস্বরূপ 5টা চড় মারলেও তো কম হতো। নেহার হাত নিজ গালে আগে ভাগে দিয়ে দিয়েছে দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসল। মুখে হাসি বজায় রাখলো সে। এই হাসিটা মিলিয়ে নিতে চাইছে না কেন জানি। নেহা দেখলো মুগ্ধ চোখে। এই হাসি দিয়েই আমাকে পাগল করেছেন আপনি নিখিল ভাই। আপনি খারাপ, খুব খারাপ একজন পুরুষ। কি দেখছিস এমন করে? ড্রেস চেঞ্জ করতে চাচ্ছিস না তাই তো? নেহা হ্যাঁসূচক মাথা নাড়ল। ছোট মায়ের কাছে যেহেতু তুই যাবি না, তো চল, আমি কাজটা করে দিচ্ছি। নেহা প্রথমে কথাটি বোঝেনি, সেকেন্ডেই ওর কান গরম হয়ে উঠেছে। নিখিল ভাইয়ের নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, কী সব বলছে। নেহা চোখ বড় বড় করে তাকালো, বুক ঘুরিয়ে বলল, মাকে ডেকে দিন। নিখিল বিরক্ত নিয়ে বলল, কোনো কাজ তো সোজা কথায় করস না, ঘাটতেরা একটা। নিখিল রুম থেকে বের হয়ে গেল। তাহমিদা বেগম এসে নেহাকে কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। খাবার নিয়ে আসলেন হামিদা বেগম। নেহা মুখে হাত আটকে বসে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে প্রায়। হামিদা বেগম জোর করে খাওয়ালেন। ঔষধ খাওয়াতেই রাজ্যের ঘুম নেমে আসলো নেহার চোখে। নিখিল শাওয়ার নিয়ে বসেছে, পিঠ জ্বলছে তার। নেহা যা জোরে খামচি দিয়েছে, পুরো রক্তারক্তি অবস্থা করে ছেড়েছে। নিজের কপালেও একটা ব্যান্ডেজ করে নিয়েছে। নিখিল বোঝার চেষ্টা করেছে নেহার কথা। নেহা লিমার সাথে তাকে দেখে রিয়্যাক্ট করেছে, কিন্তু কেন? মেয়েটার মনে কি তাকে নিয়ে কোনো সফট কর্নার আছে, নাকি সবটাই তার মনের ভুল? মোবাইল কাঁপিয়ে শব্দ হলো। মিহিরের নাম্বার দেখে রিসিভ করে কানে ধরল নিখিল। মিহিরের হাস্যোজ্জ্বল কণ্ঠ। তা মহাগুপ্ত প্রেমিক সাহেব, কি খবর? গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে গিয়ে বউ দেখে শান্তি মিলেছে কি আপনার? সব কিছু জেনে শুনে কেন জ্বালাতে ফোন করেছিস? আমাকে অফিসে কামলা হিসেবে দেখে তুই বাড়ি গিয়ে প্রেম করছো, আজ একটা বউ নেই বলে। প্রজেক্টটা কি পেয়েছি আমরা? আঙ্কেল সামলে নিয়েছে। আর তোর জন্য নতুন পিয়ে রাখতে হবে। লিমা নাকি কানাডা চলে যাচ্ছে পড়াশোনার জন্য, তাই চাকরিটা ছেড়ে দিয়েছে। তখন তো তুই কোনো কথাই শুনতে চাইলি না। ওহ। নিখিল মিহিরদের বাড়ির পাশাপাশি ছোটবেলার বন্ধু তার। পারিবারিকভাবেও দুই পরিবারের সম্পর্ক ভালো। মিহির অন্যত্র জব করতে চাইলেও তা সম্ভব হয়ে ওঠেনি নিখিলের জন্য। সে বন্ধু ছাড়া এক দণ্ড চলতে পারে না। অগত্যা চাকরিটা নিখিলের সাথেই করতে হচ্ছে তাকে। রাতে বাড়ি ফিরছেন নেহার বাবা ও তার মেজ চাচ্চু দুজনই। এসে দেখে গেছেন নেহাকে। মাহফুজ চৌধুরীর নিজের কোনো মেয়ে নেই, তার দুই ছেলে। বড় ভাইয়ের দুই মেয়ে আর নেহাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। সেতারা বেগম এসেছেন নেহা ঘুমিয়ে থাকার মধ্যেই একবার। যতই রাগ দেখান তিনি, নাতনি হয়তো তার মায়া তো সবার জন্য সমানই লাগে। সেতারা বেগম দরজায় দাঁড়িয়ে ভাবলেন, নেহা যদি এখন তাকে দেখতো অভিমান নিয়ে বলতো, কি বুড়ি উপরে চলে গেছে কিনা দেখতে এসেছো নাকি? তোমার জামাই আমাকে বেশি পছন্দ করতো বলে হিংসে হয় তোমার? কি আর করবে বলো, আমি তো তোমার থেকে দেখতে সুন্দর, এতে আমার কি দোষ? মেয়েটা সত্যি এখনো বাচ্চাদের মতো রয়ে গেছে। কথাগুলো ভেবেই তার চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমালো। মনে মনে বললেন, জলদি সুস্থ হইয়া যা। আমার এই বাড়ির প্রাণ তুই। তুই হুড়োহুড়ি না করলে তো বাড়িকে বাড়িই মনে হয় না। হামিদা শাশুড়িকে দেখে নীরবে হাসলেন। পরিবার মানেই তো শক্তপোক্ত এক অদৃশ্য বন্ধন। একজনের কিছু একটা হলে পুরো বাড়ির মানুষের মাঝে যেন তার রেশ ছড়িয়ে পড়ে। হামিদা বেগম মন থেকে চায় তার এই সুখের সংসারে যেন কারো নজর না লাগে। জীবনের বাকিটা সময় যেন এভাবেই হেসে খেলে কাটিয়ে দিতে পারে সবাই একসাথে। তাদের বন্ধন অটুট যেন থাকে সব সময়। সকাল 7টায় ঘুম ভাঙল নেহার। হাত ব্যথায় নাড়াতে পারছে না। ঘরে কাউকে খুঁজে পেল না। ভেবেছিল নিখিল হয়তো তার সাথে থাকবে। সকালে চোখ খুলেই মানুষটিকে এক নজর দেখতে পাবে, কিন্তু সব আশা কি মানুষের পূর্ণ হয়? নিজের প্রতি বিরক্ত হচ্ছে। এখন কাটলো ভালো কথা, তাই বলে ডান হাতটা কেন? বাম হাতে ভর দিয়ে উঠল, কোনো রকম মুখ ধুয়ে বের হয়ে ওড়না জড়িয়ে। এক হাতে চুল বাঁধতেও পারেনি। তার লম্বা চুলগুলো মুক্তি পেয়ে নিজেদের আধিপত্য চালাচ্ছে।
আজকে নেহার সত্যি ভাগ্য খারাপ, নিখিলের পাশের চেয়ারটা ছাড়া একটাও খালি নেই। আজ তো স্বয়ং সেতারা বেগমও উপস্থিত। নেহা ঘোমটা টেনে নিয়েছে চুল যাতে বিরক্ত না করতে পারে। নিখিলের পাশে নেহা বসলো। সেতারা দেখেই বলল, এই তো, এইবার ঠিক আছে। এমনি কইরা ঘুমটা দিয়ে থাকলে আনা বউ বউ লাগে। নেহা চমকে তাকালো, সে আর কিনা বউ। যাক, ঘুমটা দিয়ে একটা ভালো কাজ তো হলো। সেতারা বেগমের কোনো ঠ্যাস মারা কথা সকাল সকাল শোনা লাগলো না। মেয়েকে দেখে তাহমিদের অভিমান এবার তরতর করে বাড়ল। নেহা মুখ বাঁকিয়ে বাচ্চাদের মতো বলল, মা খাইয়ে দাও না একটু। তাহমিদা যেন পেয়ে বসলেন, সব রাগ উগলে দিলেন একবারে। হাত কাটার সময় মনে ছিল না? হাত কাটার সময় মনে ছিল না নাকি? বড় হচ্ছে আর দিন দিন দুষ্টুমির পরিমাণ বাড়ছে। হাড় মাস জ্বালিয়ে খেলো আবার। খাইয়ে দিতে পারবো না, নিজে নিজে পারলে খা, না হয় না খেয়ে থাক। ছোট, রাগ দেখাচ্ছিস কেন? খাইয়ে দে, আমার কাজ আছে, না হয়তো আমিই দিতাম। আপা, তুমি এটাকে আদর দেখাবে না। একদম লাই পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছে। নেহার মন খারাপ হলো, অভিমানে টইটুম্বুর হলো মন। উঠে যেতে নিলেই নিখিল ওর এক হাত চেপে ধরে, চোখ রাঙিয়ে বোঝায়, একদম নড়বি না। নেহা হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করে, কিন্তু ফলের কোঠা দাঁড়ায় শূন্য। এরকম একটা দাগড়া যুবকের কাছে তার শক্তি চুনোপুটির নেয়। তোমরা যেহেতু কেউই পারবে না, আমি খাই দিচ্ছি আমার বউকে। নিখিলের শান্ত কণ্ঠে বলা কথাটায় যেন বাজ পড়ল রীতিমতো। জেরিনের মুখে খাবার তুলতে ভুলে গেছে, সাব্বির গিলতে পারছে না, বর্ষা তো রীতিমতো কেসে উঠেছে। শাহ আলম চৌধুরী তো ছেলেকে নির্লজ্জ ট্যাগ দিতে ভোলেনি। বাপ চাচাদের সামনে বউকে খাইয়ে দেবে, তাও কত গর্ব করে বলছে। এরকম বিপরীত চরিত্রের পুত্র সন্তান তার কিভাবে হলো? মানে একটা গুণও বাপের মতো পেল না কেন? মাহফুজ চৌধুরী খাওয়া শেষ করছে দ্রুত, লজ্জা থেকে বাঁচতে উঠে যাবে, এই আর কি। শহীদুল চৌধুরী ঠোঁট চেপে হাসলেন। মেয়ের জামাইটা তার মতোই হয়েছে, কপাল করে জামাই পেয়েছে একটা। নেহা অবাক নেত্রে এখন ড্যাব ড্যাব করে তাকিয়েছে। তার কি শুনতে কোনো ভুল হলো? নিখিলের চাপা ফিসফিসে কণ্ঠ কানে আসলো নেহার। আমার হাতে খাওয়ার এত শখ তোর? ঠিক কায়দা করে ডান হাতটাকে কেটেছিস। তোর এই গবরমার্কা মস্তিষ্কে যে এত বুদ্ধি, তা তো আগে বুঝিনি। নেহা বেয়াক্কেল বনে গেল পুরো। তার হাত থাকার মাঝেই মুখে খাবার তুলে দিল নিখিল। বৃষ্টি জেরিন মিলে একটু পরপর নেহাকে লজ্জায় ফেলছে। এই দুই ননদ যে তাকে আজ লজ্জায় পিষে ফেলার পায়তার করছে, বুঝতে একটুও কষ্ট হয়নি নেহার। কি বিপদ! এদের ভাই এক নির্লজ্জ, আর এরা তো আরও বেশি। মনে মনে দুবার ভেঙচি কাটলো নেহা। সবার সামনে ভালো সাজার ধান্দা এদের ভাইয়ের। মানুষটার আসলেই পেটে পেটে সব শয়তানি বুদ্ধিতে ভরা। সবাইকে দেখাতে হবে না বউ নিয়ে কত সুখে আছে। ভিতরের খবর তো শুধু জানি নেহা। এবার বিরক্ত লাগলো, ও উঠে চলে গেল বৃষ্টির রুম থেকে। ওরা তো সত্যি না জেনে এরকম করছে, যখন সত্যিটা জানতে পারবে তখন নিজের ভাইকে কি বলবে? জেনে আপু, এতে তো ভাইয়ের প্রশংসা তখন মুখে রুজবে না। বৃষ্টি অবশ্য তেমন ঘাটেনি তাকে। নেহার নারী নক্ষত্র সবই তো মেয়েটার জানা। যেহেতু কলেজে ক্লাস হয় না, তেমন বাড়িতে বসে পড়বে ভেবেছে বৃষ্টি। নেহা যতই দুষ্টামি করুক, পড়াশোনাতে মোটামুটি ভালোই দুজন। নেহা রুমে এসে বসলো জানালার পাশে। রুমে আসলো বর্ষা। জানিস কিছু? নেহা ভুরজকল বাঁকালো, কিঞ্চিত ইশারায় জানতে চাইল কি। টয়া আপু আসবে আজ। বৃষ্টি কথাটা বলে চুপসে গেল, যেন বর্ষার একটা বোমা ফাটার অপেক্ষায় আছে। কিন্তু না, নেহা প্রতিক্রিয়া করলো না তেমন। ছোট করে বলল, ও ভালো তো, তোর খালাতো বোন তার নিচের খালার বাসায় আসতেই পারে। কাল তো খুব হুম্বিতুম্বি করছিলি, আমার ভাই যদি তোর না হয় তো অন্য কারো হতে দিবি না। দরকার পড়লে ওই সবগুলো মেয়েকে তুই গুম করে দিবি। যদি সে আমার ভাই না হতো আর পরিবারের মানুষ তাকে ভালো না বাসতো, তো তুই আগে আমার ভাইকে মারতে, পরে নিজেকে। এখন যে একটা সুপার গ্লু টাইপ আমার ভাইয়ের সাথে সারাক্ষণ চিপকা চিপকি করা মেয়ে আসতেছে, কি করে থামাবি টয়াপুকে? থামাবো না। হেয়ালি করবি না নেহা, তোর নীরব কথাবার্তা আমার সবসময়ের মতে পছন্দ না। কোনো মানুষকে জোর করে আটকে রাখা যায় না বৃষ্টি, আর না নিজের করে পাওয়া যায়।
তোর ভাই যদি সত্যি আমার হতো তো আমি টয়া আপুকে কোনো সুযোগই দিতাম না, কিন্তু তোর ভাই তো আমার না, অন্য কারো। যতই নিজেকে বুঝ দেওয়ার জন্য রাগ দেখাক না কেন, দিন শেষে আমিও বিশ্বাস করি জোর করে ভালোবাসা পাওয়া যায় না, কারো গুরুত্ব, সময়, মনোযোগ আকর্ষণ করা যায় না। টয়া আপু যথেষ্ট ভালো মানুষ। আমি এটাও জানি তিনি নিখিল ভাইকে পছন্দ করেন। পছন্দের মানুষের কাছে অপর ব্যক্তি কিছুটা ছ্যাবলামি করেই থাকে, এতে তাকে খারাপ বলার মতো রাইট আমাদের নেই। বড়দের মতো কথা বলছিস যে, কি হয়েছে বল আমাকে, মন খারাপ তোর? পড়তে বসা উচিত আমাদের। কথা এড়িয়ে যাবি না। আমি জানি টয়াবতী তুই সহ্য করতে পারিস না, কিন্তু কি আর করার, কেউ আসতে চাইলে তো তাকে আর মুখের ওপর না করে দেওয়া যায় না। আমি বলি কি, টয়াপু বেশি বাড়াবাড়ি করার আগেই তুই বলে দিবি নিখিল ভাইয়া তোর হাজবেন্ড, দেখবি আর কোনো নাটক করবি না। এই মেয়ে যখন দেখো ভাইয়ার গলায় ঝুলে পড়ে, বিরক্তিকর মানুষ। যে বিয়ে করেছে সেই তো বিয়ের কথা কাউকে জানাতে চায় না। আমি বাবা আগ বাড়িয়ে বলে চর খেতে চাই না। দুপুরের আগেই টয়া এসে হাজির হয়েছে বাড়িতে। বৃষ্টি আর নেহা পড়তে বসাই তাদেরকে ডাকতে মানা করে দেয় হামিদা বেগম। হামিদা বেগমের বোনের মেয়ে আসায় বাড়িতে আয়োজনে কমতি নেই। একটা মানুষ এত খেতে পারবে না যেন টেবিল ভর্তি করে ফেলেছে 3 যা মিলে। সেতারা বেগমও খুব খুশি। টয়া মেয়েটার রূপের সাথে গুণটাও নজর কাড়া। মেয়েটার রান্নার হাত অসাধারণ। তেমন কিছু রান্না করে না খাওয়ালেও ও একবার পায়েস করে খাইয়েছিল সেতারা বেগমকে। তারপর থেকেই নিজেই 3 নাতনিকে তিনি একবেলা উঠতে বসতে বলতেন, টয়কে দেখে কিছু শিখ। টয়া ভার্সিটির 2য় বর্ষের ছাত্রী, বয়স 21-এর কোঠায়। মেয়েটা যে সেতারা বেগমকে পুরোপুরি বশ করেছে তার সবার জানতে বাকি নেই। টয়ারও কি বুদ্ধি কম? যেখানে সেতারা বেগমের চোখের মনি নিখিল মেহমেদ চৌধুরী, তাকে পেতে হলে তো একটু তেলবাজি সে করতেই পারে অনায়াসে। টয়া এসে প্রথমে ঢুকলো সেতারা বেগমের ঘরে, হেসে গিয়ে বলল, কেমন আছো নানু? তোমাকে দেখতে চলে আসলাম আবারও। ভার্সিটিতে কিছুদিন ছুটি পেয়েছি, ভাবলাম তোমাকে এসে একটু দেখে যাই। সেতারা হাসলেন। তা ভালো করেছিস বোন, এবার যা গিয়ে হাত মুখ ধুয়ে নে, এতটা পথ এসে নিশ্চয়ই তুই ক্লান্ত। টয়া বাধ্য মেয়ের মতো বের হয়ে গেল। গেস্ট রুমটা নিচতলায়, তবুও টয়া সেখানে থাকবে না। সে তার খালামণিকে ঠিক বুঝিয়ে জেনের রুমের থাকার বন্দোবস্ত করে ফেলেছে। করবেই না কেন? জেনের ঠিক সামনের রুমটা নিখিলের। দরজা থেকে রুমের ভিতরেই বেশিরভাগ অংশ দৃশ্যমান হয়। নিখিলকে সকাল সন্ধ্যা দেখার লোভটা কিছুতেই দমাতে পারেনি টয়া। বর্ষা আর নেহার রুম শেয়ার করার অভ্যাস নেই, যদিও তারা 2 বান্ধবী একসাথে থাকাই হয়, তা তো ভিন্ন কথা। দুপুরে বাসায় আসে না নিখিল, অফিসে খাবার খায়, কিন্তু আজ সে অনেকটা দৌড়ের উপরই যেন এসেছে অফিস থেকে। শাহ আলম চৌধুরী আসেন রোজই। তার বাকি 2 ভাই আবার কাজের পোকা, যেমন হয়েছে তার ছেলেটা। টেবিলে খাবার সাজাচ্ছিল তাহমিদা, হাতে হাতে এগিয়ে দিচ্ছেন সাহারা। তাহমিদা নিখিলকে দেখে হেসে বলল, কিরে নিখিল, আজ যে দুপুরে বাড়িতে আসলি, তা ভালোই করেছিস। যা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবি সবাই। নিখিল কিছু বলল না, তার অশান্ত চোখ অন্য কিছু দেখার আশায় ব্যস্ত। নিখিল সিঁড়ি বেয়ে উঠল উপরে। নেহার রুম থেকে কিছুটা শব্দ ভেসে আসছে। নিখিল তারই দরজায়। নেহা বৃষ্টির সাথে এক প্রকার হাতাহাতি করছে। বৃষ্টি হাসছে আর বলছে, ভালোই হয়েছে, তোর আর লেখার ঝামেলা নেই। বরং এক কাজ কর, গিয়ে ঘুমা সারাদিন। পরীক্ষায় তোর খাতাটা একটা 2 এর বাচ্চা দিয়ে লিখিয়ে নিস। নেহা রেগে বলছে, মজা নিবি না বৃষ্টি? তুই বের হ আমার রুম থেকে, সামনে আসবি না 2 দিন। 2 মিনিট হলেও কথাটা রাখতে পারি আমি, বলে হুহা করে হাসলো। নেহা মনোযোগ দিল টেস্ট পেপারের উপর। লিখতে পারছে না দেখে বাংলা আর জীববিজ্ঞানের MCQ সলভ করেছে সে। সেই থেকে বৃষ্টি পদার্থের অঙ্ক করছে আর মাঝে মধ্যে নেহাকে খোঁচা মারছে। নেহা বৃষ্টি একসাথে বাহিরে তাকায় শব্দ শুনে টয় আর একটুর জন্য নিখিলের উপর পড়েনি। টয়কে দৌড়ে আসতে দেখে নিখিল 2 পা পিছিয়ে গিয়েছিল। টয়ের মুখটা খুশিতে জলজল করছে, মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। রসিয়ে রসিয়ে নিখিলের উদ্দেশ্যে বলল, কেমন আছেন নিখিল? নিখিল ভুরু জোড়া বাঁকালো, একটা রাম ধমক মেরে বলল, নিখিল কেমন কথা টয়া? আমি তোমার থেকে বয়সে বড়, বড়দেরকে কেউ নাম ধরে ডাকে? ন্যূনতম কমন সেন্স নেই তোমার? নিখিল ভাইয়া ডাকবে, বুঝেছ? টয়ের ফানুসের মতো ফুলা মুখটায় কেউ যেন আলপিনের বর্ষর খোঁচাটা মেরেছে।
বোতা মুখে টয়া উপর নিচ মাথা নাড়ল। নেহার রুমের দরজাটা হাট করে খোলা, দুজনে সব ঘটনা দেখলো পুরোপুরি। বৃষ্টি মুখ চেপে হাসা বন্ধ করে দিয়েছে। কিন্তু নেহা, সে তো রাগে দুঃখে নিখিলের দিকে তাকিয়ে আছে। সারা জীবন তো বাড়িতে আসে না, আজকে টয়া আসাই দুপুরে বাড়িতে চলে এসেছে। কাজপ্রেমী মানুষের কাছ থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই টয়া। অভিমানী কিশোরী মনে যেন ঢুকিয়ে পড়ল তীক্ষ্ণ সরু যন্ত্রণার তীর। নে এতক্ষণ নিখিলের দিকে তাকিয়ে থাকলো, এবার চোখ ফিরিয়ে নিল বইয়ের দিকে, মনোযোগ দেওয়ার ভান করলো। চোখের জল এত অবাধ্য কেন? যে মানুষের কাছে তার উপস্থিতি অস্তিত্বের কোনো মূল্য নেই, সেই মানুষটা কি দিবে চোখের জল বা অনুভূতির মূল্য? তবু কেন ব্যাহে এমন বারবার অনুরাগী হয়? কোথাও না কোথাও ছোট ছোট আশার কিরণ দেখায়। মাথা নিচের দিকে ঝুঁকে বইয়ের উপরই শুয়ে পড়ল নেহা। বৃষ্টি এবার দৃষ্টি রাখলো নেহার নেতিয়ে পড়া মুখের দিকে। নিখিল তাকালো সামনের দিকে, নেহাকে শুয়ে থাকতে দেখে বলল, এই তোদের পড়াশোনা? দুইজন দুই রুমে পড়তে বসবি কাল থেকে। আসার পর থেকে তো দেখলাম পড়িস কম, গল্প করিস বেশি। আর বৃষ্টি, ওই অলস্টার আবার কি হয়েছে? এরকম ঝিমানির মুরগির মতো বই খাতার ওপর শুয়ে পড়েছে কেন? খাটে কি জায়গার অভাব পড়েছে নাকি? খাবার খেয়ে ওষুধ খেতে বল। মরার মতো পড়ে থাকলেও ওর সব নাটক দেখতে কেউ আসবে না। নেহা চট করে মাথা উঠিয়ে ফেলো। কি বললো লোকটা? সে নাটক করে? নেহা মাথা ঘুরিয়ে দেখার আগেই রাগে গটগট করতে করতে নিখিল সেখান থেকে চলে যায়। বৃষ্টি থতমত খায় ভাইয়ের রাগ দেখে। হঠাৎ রেগে গেল কেন? নেহার চোখ লাল হয়ে গেছে, কান্না আটকে রেখেছে মেয়েটা, যার ফলস্বরূপ চোখে ফুটে উঠেছে তার ছাপ। নিখিল রুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মিহির এসে হাজির। বৃষ্টি রুম থেকে বের হয়ে মিহিরের সাথে খেয়েছে এক ধাক্কা। বিরক্তি নিয়ে বলে উঠল, চোখের মাথাকে কে হাঁটা চলা শুরু করে দিয়েছে বাড়িতে? মিহির পকেটে হাত গুজে বলে ওঠে, আপনার জামাই, যাকে আপনি গত 20 ঘন্টা ধরে ব্লক লিস্টে রেখে নিদারুণ যন্ত্রণা দিচ্ছেন। বৃষ্টি মিহিরকে দেখে যেন আরও রাগলো। পাশ কাটিয়ে চলে যেতে নিলে মিহির হাত চেপে ধরল। আমার উপর রাগ দেখাচ্ছ কেন মেঘবালিকা? ছি ছি, কি বলছেন মিহির ভাইয়া? আমার মতো নির্বোধ কিশোরী কি করে আপনার উপর রাগ দেখাবে? তার কি এত সাধ্য আছে নাকি? সে তো অতি সাধারণ একটা মেয়ে মাত্র। হোক অতি সাধারণ, কিন্তু আমার কাছে সে সবচেয়ে বেশি মূল্যবান, সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে এত গুরুত্বপূর্ণ ভাবতে কে বলেছে আপনাকে ভাইয়া? বারবার ভাইয়া ডেকে এই অধম প্রেমিকের আর জ্বালা বাড়িয়ে দিও না জান। আজ থেকে আপনি আর ফেসবুকে ছবি আপলোড করবেন না, খবরদার। তুমি বললে ফোন চালানো ছেড়ে দেব? নাটক কম করবেন তো। ছবি আপলোড দেন আবার মেয়েদের কমেন্টে গিয়ে লাভ ইমোজি যুক্ত রিপ্লাই মেরে রেখে দেবো আমি আপনাকে। বৃষ্টি কিছুটা এগিয়ে এসে মিহিরের কলার আলতো হাতে চেপে ধরে বলল, শুনুন মিস্টার মাইতুল মিহির আহমেদ, যদি আর কোনোদিন অন্য কোনো মেয়ের ছায়ার পাশেও আমি আপনাকে দেখি তো একদম খুন করে ফেলবো। আপনি আমার, মানে আমারই, বুঝেছেন? মিহির হাসলো। এই ছোট তরুণী যে তাকে পুরোদমে হেলিয়ে ফেলতে সক্ষম তা তার জানা আছে। ঠিকই ব্লক করে তাকে টেনে নিজের বাড়ির এনে হাজির করেছে। সেও কিনা এসে পড়বে। প্রেমিকের মন যে অশান্ত হওয়ার নাই, শান্ত হওয়ার জন্য তো বৃষ্টির দেখা পেতেই হয়। তাহমিদা বেগমের কণ্ঠ শুনেই বৃষ্টি ফট করে মিহিরকে ছেড়ে কেটে পড়েছে। তাহমিদা এসে মিহিরকে দেখে হেসে বলল, মিহির যে, তা বাপ সূর্য আজ কোন দিকে উঠলো? তোরা দুই মানিক রতন বাড়িতে পায়ের ধুলো দিলি? আর বলো না তো চাচি, তোমার ছেলেটা পুরো বেখেয়ালি। অফিস থেকে আসবে, একবার জানাবে না আমাকে? ফাইলগুলো কোথায় রেখে এসেছে কে জানে। তার উপর মহাশয় ফোনটাও বন্ধ করে রেখেছে, তাই আমাকে আসতে হলো। এসে ভালোই করেছিস, না খেয়ে বাড়ির বাইরে এক পাও রাখবি না বলে গেলাম। নিখিল শাও নিয়ে এসে খাটে বসলো। টয়কে দেখে তার বিরক্তির পরিমাণ বেড়েছে। এখন থেকে বউ ছাড়া থাকতে হবে ভেবেই দম বন্ধ হয়ে আসছে। এমনিতেই পালাই পালাই করে, এখন তো ভুলেই আসবে না। আবার যদি নিখিল মুখ দিয়ে একবার বলে যে যতদিন টয় থাকবে ততদিন রুমে আসবি না ভুলো, কোন দিকে সামলাবে বুঝতে পারছে না নিখিল। রাগে নিজের চুল টেনে ধরল। মিহির নিবে তাও অনুমতি। দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়লো। এসে শটান হয়ে শুয়ে পড়লো খাটে। নিখিল চোখ বন্ধ করে রেখেই পড়ল, তুইও এসেছিস দেখছি, আবার লেগেছিস আমার বোনটার সাথে। আমি কিছু করিনি, আপনার মহান বোন নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আমাকে। আমার সহজ সরল বোনটা তোর মতো গাধার প্রেমে কিভাবে পড়লো বুঝে আসে না আমার। তোর এত বুঝে লাভ নাই। এখন বল, অফিস থেকে চলে আসলি কেন? তুই কি কাল রাতে ঘুমাস নাই? চোখ লাল হয়ে আছে কেন? কি নিয়ে চিন্তিত এত?
প্রশ্ন আর কয়েকটা কর একসাথে, কম হয়ে গেল না? দাঁতে দাঁত চেপে কথাটা বলল নিখিল। মিহির মেকি হাসলো। তুই একটা একটা করে জবাব দে, তাহলেই তো হয়। বউ পাহারা দিয়েছি রাতে, তাই ঘুমায়নি। আর কিছু জানার আছে তোর? পরের প্রশ্নের উত্তরটাও দিয়ে ফেল ফটাফট। আপদটা এসে হাজির, এখন বউটাকে না দেখে রাতে ঘুমাতে হবে। কেন? তোর এই তাল তো বোনকে বলে দিলেই তো হয় তুই বিবাহিত, সব কাহিনী শেষ। পুরো গোষ্ঠীশুদ্ধ মানুষকে জানিয়ে দেবে এই মেয়ে। তুই তো জানোসই এখন কেন বিয়ের বিষয়টা লুকিয়ে রেখেছি আমি। তাহলে তুই সিঙ্গেল? মজ শালা, নেহাকে বলে দিচ্ছিস না কেন তোর মনের কথা? সময় হয়নি এখনো। তোমার সময় হতে হতে আবার না তোমার বউ অন্য কাউকে মন দিয়ে বসে, তখন আমছালা তোর দুটোই যাবে। ওর হাত পা ভেঙে রেখে দেব আমি, চোখ উপড়ে ফেলবো অন্য কোনো ছেলের দিকে তাকালে। অন্য কারো যাতে হতে না পারে তার জন্যই তো বিয়ে করেছি এত তাড়াতাড়ি। শুধু হাড়িতে চাল ডাল দিয়ে বসিয়ে রাখলেই তো আর খিচুড়ি হয়ে যাবে না। প্রেম ভালোবাসা ছাড়া তোর বিয়ে টিকবে কিনা সন্দেহ। মেয়ে মানুষের সন্দেহের মাত্রা কিন্তু অতিরিক্ত লেভেলের। আর জেলাসির কথা কি বা বলবো, তোর বোন দিনে 6 বার এসব নিয়ে থ্রেড দেয় আমায়। এবার দেখ তোকে আর টয়া ফয়াকে নিয়ে না আবার নেহার মনে সন্দেহ ঢুকে, পরে দেখা যাবে তোর থেকে দূরে চলে গেল নেহা। এসব আজাইরা চিন্তা বাদ দিবি তুই মিহির। খেতে চাইলে আই, না হয় ঘুমা। কথাটা বলে নিখিল বেরিয়ে গেল রুম থেকে। খাবার টেবিলে বসে আছে সবাই। নিখিলের পাশে কোত্থেকে উড়ে এসে বসলো টয়া। জেরিন বৃষ্টি একবার চোখ চাউচাই করলো। টয়কে সবাই বোন হিসেবে পছন্দ করে, কিন্তু এর এই বেহায়া স্বভাব কারোর পছন্দ না। সাবিত তো গুনগুন করে বলা শুরু করেছে, নেহা এসে দেখবে আর জ্বলবে রে। তার ড্যাশিং হ্যান্ডসাম জামাইয়ের পাশে আর এক পেতনি এসে বসে পড়েছে। জেরিন চেয়ারের পেছন থেকে সাব্বিরের পিঠে একটা ধুম করে কিল বসিয়েছে। সাব্বির ব্যথায় মুখ ফুলিয়ে বলল, বড় বোন হইয়া ছোট ভাইরে মারছো, তোর হাত কাঁপে না জেরিন? একবার যা শ্বশুর বাড়ি, আর তোকে আনবো না আমরা। টয়কে দেখে রীতিমতো রাগ বাড়ছে নিখিলের। নেহার উপরও রাগ উঠছে তার। মেয়েটা সবার শেষে কেন আসবে? আগে আসতে পারে না একটু? তাহলে তো এই ঠেলাটা তাকে সহ্য করতে হয় না। টয় 32 কপাটি বের করে নিখিলকে জিজ্ঞেস করছে, আচ্ছা নিখিল ভাই, আপনার কোন খাবার বেশি পছন্দ? আসলে আমি রান্না শিখছি তো, আপনাকে রেঁধে খাওয়াতাম আর কি। মি তো বেশ মজা পাচ্ছে, এবার বুঝুক নিখিল। মি সুর টেনে বলো, ওমা তাই নাকি টয়া? তা আমরাও তো আছি, আমাদেরকেও তো একটু খাওয়াতে পারো চাইলে। শুধু নিখিলকে অফারটা দিতে চাইছো যে? নিখিল কটমট চোখে তাকায় মিহিরের দিকে। মিহির দেখেও না দেখার ভান করে। টয়া না মানে করে বলে, সবাইকেই খাওয়াবো ভাইয়া। তাহমিদা রান্নাঘর থেকে ডাকলেন বৃষ্টিকে। বৃষ্টি উঠে যেতে সাব্বির ফিসফিস করে বলল, আহ জেরিন, যেদিন টয়া জানবে না ভাইয়া আমার কিউট শিউট নেহা বোনটাকে মন দিয়ে বসে আছে, সেদিন দেখবি মেয়েটা কষ্টে বেহুশ হয়ে পড়ে থাকবে ডাস্টবিনের কোনায়। মিহির কথাটি শুনে এসে বৃষ্টির চেয়ারে বসে বলল, এই সাব্বির, তুই কি করে জানলি নিখিল নেহাকে মন দিয়েছে? মিহিরের ভুরু কুচকানো দেখে সাব্বির জেরিনের দিকে তাকায়। জেরিন হেসে বলে, ওই না, মানে আমরা সেদিন। কি বলো জেরিন? জেরিন ফাঁকা ঢোক গিলে সব বলে দিল। মিহির সতর্ক চোখে আশেপাশে দেখে বলল, নেহাকে কি বলে দিয়েছিস তোরা দুইটাই? না না ভাইয়া, শুধু আমি আর জেরিন জানি। সাব্বিরের কথায় মিহির তপ্ত শ্বাস ছাড়ল। বৃষ্টি জানলে নেহাও জানবে, দুইটার একটাইও জানে না শান্তি। বৃষ্টি এসে মিহিরকে নিজের চেয়ারে দেখে চোখ রাঙ্গালো। মিহির উঠে গিয়ে আগের জায়গায় বসলো। সিঁড়িতে নামার সময় নেহা স্পষ্ট দেখেছে নিখিল আর টয়া হেসে হেসে কথা বলছে পাশাপাশি বসে। নেহার মনটা হঠাৎই আশারে মেঘে ছেয়ে গেল। মিনিট দুয়েক সে তাকিয়ে থাকলো টয় আর নিখিলের দিকে। নিখিলের পাশে কি টয়কে বেশি মানায়? কথাটা নিজের কানেই বেশ কয়েকবার বাজলো। নিখিলের পাশে টয়কে বেশি মানায়। নেহা ধীর পায়ে হেঁটে আসলো টেবিলের সামনে। তাহমিদা মেয়েকে দেখেই বলল, বস, খাইয়ে দিচ্ছি আমি। নেহার অভিমানী মন মায়ের কথা শুনতে নারাজ। সকালে তো সবার সামনে বলল নিজে পালে খা, না হয় না খেয়ে থাক। এখন এত দরদ দেখাতে হবে কেন? নেহা টেবিল থেকে একটা প্লেট উল্টে তাতে 1 চামচ পোলাও নিল। সবগুলো পদ দেখলো, যেটা হাতে না ছুঁয়ে খাওয়া যাবে।
ওইরকম দেখতে শুধু ডিমের কোরমাটাই নজর পড়ল। প্লেট একটু তুলে নিল, রান্নাঘরে গেল সে। তাহমিদা একবার দেখলো মেয়েকে, নিয়ে একটা চামচ হাতে নিয়ে ফিরল, প্লেটটা হাতে নিয়ে রুমের দিকে যেতে লাগলো। এখানে বসলে ওর গলা দিয়ে খাবার নামবে না। আজ নিখিল টয়কে একসাথে দেখার মতো মন মানসিকতা এখন অন্তত নেই নেহার। পেছনে রাশভারী কণ্ঠে নিখিল বলে উঠল, টেবিলে বসে খা নেহা। নেহা শুনল না, থামলো না পর্যন্ত, আপন মনে হেঁটে উঠে গেল সিঁড়িতে। নিখিল রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। মেয়েটার তেরামি এবার সীমা ছাড়াচ্ছে। নিখিল আবার চেঁচিয়ে বলল, ছোট মা, তোমার মেয়ে দিন দিন চরম বেয়াদব আর অবাধ্য হচ্ছে। বড়দের কথা অমান্য করে কোন সাহসে? ওকে সাবধান করে দাও, এর পরিণাম কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম। নেহা সিঁড়িতে উঠল, কথাটা পুরো শুনেও থামেনি। রুমে ঢুকে শব্দ করে দরজা আটকে দিয়েছে। নিখিল টেবিল ছেড়ে ওঠার পূর্বেই তাহমিদা এসে বললেন, না খেয়ে উঠবি না নিখিল। একটা পাগলের উপর রাগ দেখিয়ে তুই কেন না খেয়ে থাকবি? বেশি তেজ দেখাতে কে বলেছে ওকে? যেহেতু নিজেরটা নিজে করতে পারবে, তখন আমাদেরও উচিত ওকে নিয়ে না ভাবা। ছোট বাচ্চা না, ও যথেষ্ট বড় হয়েছে, ওর এসব আচরণ মেনে নিবে না কেউ। আজ আসুক ওর বাবা, একদম সোজা করার ব্যবস্থা করছি আমি। সবাই খাওয়াই মন দিল। এখন কিছু বলে লাভ নেই, মহল গরম। নেহা কোনো রকম খেয়ে চুপচাপ লাইট বন্ধ করে শুয়ে পড়েছে। প্লেট রাখতেও নিচে যায়নি। নিখিল কিছুক্ষণ পরই উপরে আসলো। নেহার রুম লক করা দেখে মেজাজ বিগড়ে গেল ওর। মিহির পেছনে এসে দাঁড়ালো। মিহির, ওকে দরজাটা খুলতে বলা একবার, চর মেরে ঠিক করে দেব। বেয়াদব, আমাকে তেজ দেখাই। মিহির বিরক্ত নিয়ে বলল, একদম ঠিক করেছে। ওর জায়গায় আমি থাকলে আরও বেশি কিছু করতাম। এই নিখিল, একটা কথা বলতো আমাকে, তুই কি একটু ভালো করে কথা বলতে পারিস না ওর সাথে? তখন ওরকম সারের মতো ডাকছিলি কেন? আবার কি করলি চাচির কাছে? মেয়েটাকে বকাও খাওয়ালি। এরকম করতে থাকলে না, দেখবি একদিন ঠিকই নেহা তোকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিবে। নিখিল রাগে তত্ত্ব করে কাঁপছে, চোখ মুখ লাল হয়ে এসেছে। আর কোনোদিন যদি এই কথা মুখেও আনিস, বেশি ভালো হবে না মিহির। তাহলে ওর সাথে ভালো আচরণ কর, মিষ্টি করে কথা বলতে শিখ। টয় হেলে দুলে চলে এসেছে নিখিল মিহিরের কাছে। পেছনে বৃষ্টি, জেরিন, সাব্বির আর রৌফ। টয় বলল, নিখিল ভাই চলুন না, আমরা সবাই মিলে এখন গল্প করি। মিহির মনে মনে বলল, এই মেয়ের মুখটা কি কিছুক্ষণ বন্ধ করে রাখতে পারে না নাকি? নিখিল রুমে যাওয়ার জন্য পা বাড়ল। মিহিরের উদ্দেশ্যে বলল, আমি এখন অফিস যাব, তুইও যাবি। অপেক্ষা কর, আমি আসছি। মিহির অবাক হয়ে বলল, তুই তো বলেছিলি আজ আর যাবি না, তাহলে এখন? নিখিল কোনো উত্তর দিল না। বৃষ্টি নেহার রুম লক করা দেখে চুপচাপ নিজের ঘরে গিয়ে বসলো। জেন রুমে যাওয়ার সময় টয়কে বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন? রুমে চল। সন্ধ্যায় ঘুম ভেঙেছে নেহার। দুপুরে ওষুধ খেতে ভুলে গেছে। হাত ব্যথায় টনটন করছে এখন। মনে মনে একবার প্রমিজও করেছে আর কারোর উপর রাগ দেখিয়ে হাত কাটার মতো ভুল করবে না। রাতে পড়া শেষ করে সোফায় হাত পা ছাড়িয়ে টিভি দেখতে বসেছে নেহা। থ্রিলার মুভি দেখছে। রহস্যে টান টান মুহূর্ত, কে আসলো কে গেল এত কিছু দেখার দরকার নেই ওর। সোফার পাশে টেবিলে একটা ডার্ক চকলেট রাখলো কেউ। টেবিলটার সামনে ছিল কাগজে খচখচে শব্দ, নাচে তো নেহার মনোযোগ সেদিকে গেল। প্রায় সময় নেহার জন্য চকলেট আনে শাহ আলম চৌধুরী। নেহা ভেবেছে আজও তাই। সামনে থাকা ব্যক্তিকে না দেখেই হাত বেরিয়ে চকলেটটা যেই না নিতে যাবে, কেউ এসে ছো মেরে চকলেটটা নিয়ে নিল। নেহার চরম পচিয়ে রাগ লাগলো। তার চকলেট হাত দেওয়ার সাহস আজ অব্দি কেউ করেনি। মুখ উঠিয়ে কড়া ভাষায় কিছু বলতে যাবে, নিখিল আর টয়কে দেখে থেমে গেল নেহা। টয় হাতে চকলেটটা নিয়ে বলল, ওয়াও, চকলেট! নিখিল ভাই, এটা কার জন্য এনেছেন? নিখিল নিজেও অবাক। টয় যে হঠাৎ এভাবে এসে হাজির হবে ভাবতেও পারেনি। সে তো নিজে এখনো বুঝতে উঠতে পারেনি কি হলো। নেহা ঠোঁটের কোণে হাসি রেখে বলল, তোমার জন্যেই এনেছে টয় আপু। এমনিতেও চারটার দেওয়া চকলেট আমি নিই না। কথাটা বলে শব্দ করে পা ফেলে সেখান থেকে চলে গেল নেহা। নিখিলের কানে প্রতিধ্বনিত হচ্ছে নেহার বলা শেষ কথাটা। যার তার সাথে তুলনা করলো তাকে মেয়েটা। সিঁড়ির উপরের করিডোরে দাঁড়িয়ে এসব দেখে জেন বেশ ক্ষিপ্ত হয়। যতই প্রিয় খালামণির মেয়ে হোক, তাই বলে এই মেয়ে তার ভাইয়ের সংসারে আগুন লাগাবে আর সে বসে বসে দেখবে, এটা কখনো হতে পারে না।
যে কোনো মূল্যে এটাকে বিদায় করতে হবে। জেরিন পিছনে ফিরতে ধাক্কা খায় সাব্বিরের সাথে। সাব্বির মাথা ঘেঁষে বলে, কিরে ভাই, তুই যেখানে সেখানে চলে এসে এভাবে মানুষের মাথা ফাটিয়ে দিতে চাস কেন? আজও এখনো বিয়ে করি নাই, মাথা ফাটলে পরে জামাই পাইতাম না আমি। সাব্বির ভাবলেশীনভাবে বলল, তুই জামাই না পাইলেও তোর এই বাসায় রাখতাম না জেরিন বোন। এতক্ষণ তুই যা যা বিড়বিড় করে বলছস সবই আমি শুনে ফেলেছি। আমার 23 নম্বর সত্যিকারের গার্লফ্রেন্ডের লিপস্টিক ছুঁয়ে বলছি, এক্ষেত্রে আমিও তোর সাথে সহমত। আমার নেহা বোনরে ছাড়া নিখিল ভাইয়ের পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। জেরিন মুখ কুচকালো, মুখ তেতো করে বলে উঠল, ছি ছি ছি, একটা শুভ কাজে তুই তোর গার্লফ্রেন্ডকে টেনে কাজটারে অপবিত্র করে দিলি একদম। আচ্ছা, আসল কথায় আসি। আমরা আমাদের কাজ সফল করতে সাথে বৃষ্টি আর মিহির ভাইকে নিতে পারি। রৌফটাকে নেওয়া যেত, কিন্তু কি আর বলবো দুঃখের কথা। ভাইটা আমার পুরো মা ভক্ত, সব কথা বলে দিবে গিয়ে। এ তো বিয়ের পর বাসরে কি করলো তাও বলে দেবে। বিশ্বাস কর জেরিন বোন, আমার ভাইয়ের ভবিষ্যৎ ভেবে আমি 3 প্যাকেট কাঁচা কফি খেয়ে ফেলেছি, কিন্তু কোনো লাভ হলো না। যেদিকে তাকাই শুধু কফির মতো তিতা আর অন্ধকার দেখতে পাই। জেরিন এবার কান চেপে ধরে বলল, প্লিজ এবার চুপ যা তুই। ভালো কথার মাঝে আজগুবি কথাগুলো কই পাস তুই? হ্যাঁ, আল্লাহ তোর মুখে এত শক্তি দিয়া দিছে। সর সর, আমি রুমে যাব। জেরিন সাব্বিরকে পাশ কাটিয়ে চলে গেল। নেহা ঠিক করেছে সে কিছুতেই নিখিলের ঘরে থাকবে না রাতে। যেভাবেই হোক বাবাকে বলে পরীক্ষার আগে পর্যন্ত অন্তত এই ছেলে মুখোমুখি হবে না। পেয়েছেটা কি? চকলেট আনা হচ্ছে, আবার এনেছে, ভালো কথা। দেওয়ার আর বলার মুরদ না থাকলে আনতে গেল কেন? যখন টয়া নিয়ে নিচ্ছিল তখন বলতে পারিনি এটা নেহার জন্য এনেছি? যত সব ঢং তো শুধু নেহাকেই দেখাতে পারে। যত রাগ সব নেহার উপর। অন্যদের সাথে হেসে একদম ঢলে পড়ে যায় অসভ্য পুরুষ। না একটু ভালোবেসে কথা বলে দেখে কি মাথা কিনে নিয়েছে নাকি? আর এই ছেলেকে এক ফোঁটাও দাম দিবে না নেহা। দেখাও গিয়ে পালে এত সব নাটক অন্য কাউকে। নেহা একটা বই খুঁজে পাচ্ছে না রুমে, পুরো রুম খুঁজে ফেলেছে একদম। এবার বিরক্তি দিতে বলে উঠল, ধুর ছাই। খাটে বসে পড়ল সে। এক তো নিখিলের উপর সে রাগ করেছে, তার উপর বই খাতাগুলোরও ভাব বেড়েছে। নেহা অনেকক্ষণ ভাবার পর মনে পড়ল বইটা নিখিলের ঘরে। নেহা ওড়না গলায় ঝুলিয়ে নিখিলের রুমের কাছে আসলো। তার ঘরের 2 ঘর পরে ঘরটা নিখিলের। নিখিলের ঘরের অনুমতি নিয়ে প্রবেশ করে সবাই। নেহা একবার ভেবেছে নক করবে, পরক্ষণেই ভাবে সে কেন অনুমতি নেবে। হিসাব মতে এই ঘর তো ওর নিজেরও। বিয়ে করেছে না নিখিল, এবার তাকেও বুঝতে হবে বউরা কি জিনিস। হারে হারে যদি টের না পাইয়ে দিয়েছি তো। ওর নাম নেহা না। নেহা দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। তখনই গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, হেই, কারো রুমে ঢুকতে গেলে যে পারমিশন নিতে হয় জানিস না? ম্যানাসলেস কোথাকার। নিখিল পুরোটা কথা নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে বলেছে। সে ভেবেছে টয়া হয়তো আবার চলে এসেছে। তাকে অবাক করে দিয়ে নেহা গমগমে কণ্ঠে বলল, নামমাত্রও বউদের অনুমতি নিতে হয় না মিস্টার নিখিল মেহমত চৌধুরী। নেহার কথায় যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে নেহার মুখে নিজের নাম শুনে। নিখিল ল্যাপটপ বন্ধ করে খাট থেকে নেমে আসে। নেহা একবারের জন্য তাকায় না তার দিকে। নিখিল বেশ বুঝতে পারছে রাগের কারণ। নেহা এদিক ওদিক তাকায় বইটা খুঁজতে। আশেপাশে না পেয়ে নিখিলকে জিজ্ঞেস করে, আমার বইটা এই রুমে ছিল, ওইটা নিতে এসেছি, দিয়ে দেন চলে যাই। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমার নেই। নিখিলের কপালে ভাঁজ পড়ে। তাই তো, সে বলে নেহা কেন এসেছে? এই মেয়ে তো জেসে আসার মানুষ না। নিখিল পকেটে হাত রেখে নেহার সামনের দেওয়ালটায় ঠেস দিয়ে দাঁড়ায়। তার তীক্ষ্ণ দৃষ্টি নেহার ব্যতিব্যস্ত মুখের উপর। দিতে পারি, একটা শর্তে। নেহা তাকায় নিখিলের দিকে। কালো রঙের টি শার্ট পরনে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা একজন অতিশয় আকর্ষণীয় পুরুষ। নেহা মনের অগোচরে একবার আওড়ায় এই পুরুষটি শুধুই তার, একান্তই তার ব্যক্তিগত পুরুষ। নেহা নিজের ভাবনায় বিরক্ত হয়। সে একপাক্ষিক সবকিছু কেন ভেবে বসে বারবার? মানুষটি তো কখনো তাকে নিজের ভাবে না, তবে সে কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না? চোখগুলো অবাধ্যের নাই কেন বারবার এই পুরুষটিকেই দেখতে ব্যস্ত হয়ে পড়ে।
নেহা চোখ ফিরে অন্য পাশে তাকায়। নিখিল তা দেখে ঠোঁট কামড়ে হাসে। তার মানে তার বউটাও তাকে দেখে অপলক মুগ্ধ নয়নি। কিন্তু কেন? নেহা কি তাকে পছন্দ করা শুরু করেছে? নিখিলের ভাবনা আর এগোতে দেয় না নেহা, তার মধ্যেই বলে, বলুন কি শর্ত? তবে কোনো অযৌক্তিক শর্ত মানতে পারবো না আমি। নিখিল দু কদম এগিয়ে আসে নেহার দিকে। নেহা পিছায় না। নিখিল প্রশ্ন করে, এখন দেখছি বেশ কথা বলতে শিখেছিস, এখন বুঝি আমাকে আর ভয় পাস না? নেহা মৃদু হাসলো। ভীষণ কষ্টে হাসিটা বের করছে মনে হয়। আমি আপনাকে আগেও ভয় পেতাম না, এখনো পাই না। সবার ধারণা তুই আমাকে ভয় পাস, তাই সবার সাথে চোর টপার দেখালেও আমার সামনে চুপ থাকতে। নেহা সেকেন্ড দুয়েক তাকিয়ে আবার বলল, আপনি কি ভাবতেন নিখিল ভাই? নিখিল চুপ রইল। নেহার চোখে মুখে অন্য কিছু আছে যা সে পড়তে চাইছে, কিন্তু নেহা তা আড়াল করতে চাইছে। কিন্তু কেন? নেহা আবার হাসলো, তবে এই হাসিটা পূর্বে চেয়ে দীর্ঘ সময়ের। নেহা হেসেই বলল, যদি আপনার ধারণাও একই হয় তবে আমি বলবো আপনি ভীষণ বোকা। আপনি অনেক বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন একজন মানুষ নিখিল ভাই। তবে একটা কথা জানেন তো, মানুষ কখনো সব দিক দিয়ে নিখুঁত হয় না, তেমন আপনিও একটা দিক থেকে দুর্বল। আমার মতে সে দিকটাই আপনি মস্ত বড় একটা বোকা। মানুষের চোখ পড়তে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজার হাজার ভালো লাগার অনুরক্তি বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রোজ রোজ নিজেকে ভিন্ন রূপে আপনার সামনে সমর্পণ করেছে সেটা দেখতে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজারটা হার স্বীকার করার মানে বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রাগ, অনুরাগ, অভিমান বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের তিলে তিলে গড়ে তোলা নিজস্ব জগতের সবগুলো রঙিন বসন্ত বিরাজ করে আপনার মাঝে, সেটাও বুঝতে ব্যর্থ আপনি। নিখিল মানে কি জানেন নিখিল ভাই? সমগ্র জগৎ বা এই সমস্ত পৃথিবীটা, কিন্তু একটা মানুষের গোটা পৃথিবী আপনি। সে নিজেকে হারিয়েছে আপনার মাঝে, তবুও নিজের মধ্য থেকে তাকে খুঁজে পেতে ব্যর্থ আপনি। নেহা চলে যেতে পা বাড়ালো। এখানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আরও অনেক কিছু বলে ফেলবে। সবসময় চাইলেও অনুভূতি প্রকাশ করা যায় না, করা উচিতও না। অনুভূতি তার কাছে প্রকাশ করা উচিত যে সেটাই যথাযথ সম্মান দিবে। ভালোবাসার জিনিসটা সুন্দর। নেহার কাছে তার ভালোবাসাটা পবিত্র, অতিশয় যত্নে রাখা কিছু। এর অপমান কেউ করুক সেটা সে মানতে পারবে না। যদি নিখিল ভাইয়ের মনে তাকে নিয়ে কিছু একটা কোনোদিন জন্মায় তো তখন সে বলবে। যদি সময়টা কোনোদিন আসে তো তবুও কারোর দুয়ারে ভালোবাসা ঠেলে নিজের ভাগে তাচ্ছিল্য নিতে রাজি না। অন্যের ভাগের ভালোবাসা দয়া হিসেবে নিতে রাজি না, কখনো না। নিখিল এতক্ষণ যাবৎ নেহার কথা শুনে নিজেই থ মেরে গেছে। কি বলল মেয়েটা? নিখিল মেহমেদ চৌধুরীর ভুলগুলো ধরিয়ে দিল, মুখের উপর বলল সে বোকা। কোনোদিন যে মেয়ের চোখ তুলে কথা বলেনি সে তাকে মুখের উপর এতগুলো কথা বলল। কেন বলল? কোন ভিত্তিতে বলল? কাকে বোঝাতে ব্যর্থ নিখিল? তাকে তো জানতেই হবে। নিখিলের কণ্ঠে কোনো তেজ নেই। সে খুব স্বাভাবিক শান্ত সুরে প্রশ্ন করল, কাকে বোঝাতে আমি ব্যর্থ নিহারিকা? কার কথা বলছিস তুই? তার নামটা বলে এখান থেকে যাবি, তার আগে না। নিখিলের শান্ত সুর, তবু বুক কেঁপে উঠল নেহার। এই প্রশ্নের উত্তর তো নেহা দিবে না, মরে গেলেও না। নিখিলের কথা অগ্রাহ্য করে পা বাড়ালো নেহা। ঠিক সেই মুহূর্তে নেহার হাত চেপে ধরল নিখিল। এই নিয়ে দুবার নেহার হাত ধরেছে নিখিল। আগেরবার কোনো অধিকার ছাড়া, আজ অধিকার নিয়ে। নিখিল বরাবরই দূরত্ব বজায় রাখত, শুধু তার ক্ষেত্রে না, সবার জন্য এই রুলস বজায় রাখে নিখিল। তার এই ডিস্টেন্স ম্যানার্সগুলোই তাকে আরও আকর্ষণীয় করে তোলে সবার মাঝে। এতগুলো কথা বললি আমার নামে, এখন জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছিস কেন নেহা? নেহা উত্তর দেয় না। নিখিল নেহার কথার মাঝে উপস্থিত হয়। টয়া নিখিলের দরজায় হাট করে খোলা নেহাকে নিখিলের ঘরে আসতে দেখেছিল টয়া। এখনও বের হচ্ছে না দেখে মনের ভিতর খচখচ করছিল ওর, তাই চলে এসেছে দেখতে। টয়া উৎকণ্ঠটাই মৃদু চেঁচিয়ে বলল, নেহা, তুমি নিখিল ভাইয়ের রুমে কি করছো? সেই কখন দেখলাম এসেছো। টয় আবারও চমকালো নেহা নিখিলকে এত কাছাকাছি দেখে। টয়ের কণ্ঠ শুনেই নেহার হাত ছেড়ে দিয়েছিল নিখিল। নিখিল টয়কে পাত্তা না দিয়ে নেহার উদ্দেশ্যে বলল, তোর বই আলমারির ভেতর রাখা, খুলে তারপর নিয়ে যা। নেহা কিছু না বলে আলমারির হাতলে হাত রাখলো। ফের টয়া বলে উঠল,
নেহা, তুমি যে নিখিল ভাইয়ের আলমারিতে হাত দিচ্ছ, এতে নিখিল ভাই রাগ করবে না? আর তুমি তো তখন দেখলাম তুমি অনুমতিবিহীন রুমে ঢুকেছো, এতেও কি নিখিল ভাই রাগ করেনি? তুমি জানো না নিখিল ভাই তার জিনিসে হাত দেওয়া পছন্দ করে না? তিনি কতটা ডিসিপ্লিন মেনটেন করে চলে। নেহার মেজাজ এতটাই হয়তো আগে কোনোদিন খারাপ হয়নি। টয়কে যথাযথ সম্মান সে করে, তা আত্মীয় হোক বা অন্য মানুষ হিসাবে, কিন্তু এখন মেয়েটা সত্যি বাড়াবাড়ি করছে। শুধু নিখিলের প্রতি তীব্র অভিমান থেকে সে বিয়ের কথাটা টয়াকে বলছে না, না হয় এ মেয়ের মুখে ধামা ঘষে দিত। নেহা আলমারির হাতল ছেড়ে সোজা হয়ে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। টয়ের চোখের দিকে তাকিয়ে পুরো দম নিয়ে বলল, না, আমার অনুমতি লাগে না টয়া আপু। তুমি এই বাড়িতে একটা পরিচয়ে থাকো, আর আমি দুইটা পরিচয়ে, আর দুইটাই খুব ভিআইপি, বুঝলে? আমি চাইলে যখন তখন যা খুশি করতে পারি, যেটা সবাই পারে না। নিখিলের ভাইয়ের আলমারি কেন, তার পরিহিত শার্ট প্যান্ট, ঘড়ি, ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি নিখিল ভাইয়ের কলিজায় হাত দেওয়ার অধিকারও আমার আছে, যা তোমার নেই। বুঝতে পারছো তো পার্থক্যটা? অন্যের সাথে আমাকে একদম মেলাবে না বলে দিলাম। অন্যরা যা পারে না আমি তা পারি, তাই অনুমতি লাগে না। নিখিল আজ অবাকের উপর অবাক হচ্ছে, তবে এখন বেশ ভালো লাগছে তার। নিখিল মনে মনে দোয়া করছে যাতে নেহা রেগে গিয়ে বিয়ের কথাটা বলে দেয়, তাতে অন্তত এই মেয়ের থেকে তার মুক্তি মিলবে। বিয়ের কথা জানাজানি হলে তা সে সামলে নিবে, কিন্তু মেয়ে মানুষ সামলানো তার কর্ম নয়। কিন্তু না, এই মেয়ে তো তা বলবে না। নেহা আলমারিটা খুলো, একটানে তার হাত ভিতরে দিল। টয় আবারও বলে উঠল, নিখিল ভাইয়ের আলমারিতে শাড়ি? নেহা নিজেও তাকালো ভুরু কুচকে, কারণ তার নিজের কাপড় তো এ ঘরে আনেনি। তবে এটা কার? শাড়ি একটা না, আরও আছে। নেহা দেখেও কিছু বলল না, বইটা হাতে নিল। টয়কে জ্বালানোর একটা মোক্ষম সুযোগ। নেহা শাড়িটা হাতে নিয়ে নিল সাদা পাড়ের আকাশি রঙা একটা শাড়ি। পুরোটা শাড়িতে মেঘ আর তারার শেপের হাতের কাজ করা। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলো কেউ কাস্টমাইজ করে খুব সুন্দর যত্ন সহকারে বানিয়েছে। কিন্তু নিখিল ভাই এটা কার জন্য আনলো? নেহা টয়ের দিকে তাকিয়ে বলল, আরে টয়া আপু, তুমি দেখছি কিছুই জানো না। এটা তো নিখিল ভাই তার প্রেমিকার জন্য এনেছে। নিখিল ভাইয়ের প্রেমিকা ভীষণ সুন্দরী, কি বলবো তোমায়। আমরা সব ভাই বোন তো তাকে দেখে একদম হা হয়ে গেছিলাম। কিন্তু একটা সমস্যা আছে, বুঝলে? বড়মা কিছুই জানে না। আবার বড়মা মাঝে মধ্যে এসে নিখিল ভাইয়ের আলমারি গুছিয়ে দেয়। ভাইয়া তাই শাড়িটা লুকিয়ে রাখতে আমার কাছে দিবে বলে রুমে ডেকে এনেছে। আফটার অল আমি ভাইয়ার সবচেয়ে প্রিয় আদরের ছোট চাচাতো বোন কিনা, আমাকেই বেশি ভরসা করে, তাই না নিখিল ভাই? নেহা নিখিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলো। নিখিল চোখ কটমট করে নেহার দিকে তাকায়, উপায়ন্তর না পেয়ে নেহার কথায় উপর নিচ মাথা নাড়ায়। টয়ের চোখ টলমল করে উঠল। নিখিলেরও গার্লফ্রেন্ড আছে, কথাটা আর ভাবতে পারলো না। নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, তা দাঁড়িয়ে আছিস কেন? যা নেহা, শাড়িটা নিয়ে চলে যা, মা এসে আবার দেখে ফেলবে। নেহা বলল, মহা সমস্যায়, বলতে পারছে না। আরে ভাই, তোমার প্রেমিকার শাড়ি আমি কেন নিব? কোন দুঃখে নিব? আমার কি শাড়ির অভাব পড়েছে নাকি? চত্ব সব। নেহা রাগে গটগট করতে করতে চলে গেল। টয়াও চলে গেল। মেয়েটা পুরো কেঁদে দিয়েছে। তবুও হার মানার পাত্রী নয় টয়া। দরকার পড়লে নিখিলের গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ করিয়ে দিবে, তবুও নিখিলকে তার চাই। নেহা নিজের আলমারি ভিতরে শাড়িটা ছুঁড়ে ফেল, পর মুহূর্তে কেঁদে দিল। সে তো মজা করে বলছে প্রেমিকা আছে, কিন্তু সত্যি সত্যি আছে এটা তো সে নিজেও মানতে পারছে না। বৃষ্টির রুমে বসে বসে যুক্তি করছে জেরিন সাব্বির। তার কালকে যে করে হোক ঘুরতে যাবে। নেহা নিখিলের মাঝে একটু ভাব করাতেই হবে। বৃষ্টি নেহার কথা ভেবে রাজি হয়, তবে তার ভাই কতটুকু কি করবে সে জানে না। সবাই রাতের খাবার খেয়ে নিচে নামলো। আজ রাত 10টা বেজে গেছে। প্রতিদিন তো 9টার মধ্যেই খেয়ে নেয়, তবে আজ মাহফুজ চৌধুরী আর শহীদুল চৌধুরী দেরিতে ফিরেছেন, তাই খাবার টেবিলেও সবাই আসলো দেরিতে। নেহা তো খাবে না আজকে, কিছুতেই না। সকালে তাকে অপমান করা, একটু হাত কেটেছে বলে তাকে সবাই মিলে বকা দিল। কেন, তার কি কোনো মূল্য নেই নাকি? কেউ তাকে দাম দেয় না। নিজের মা সাপোর্ট করে ওই নিখিলকে। এই কষ্ট কই রাখবে নেহা? নিখিল নেহার রুমে এসে নেহাকে বলল, 5 মিনিটের ভিতরে রেডি হয়ে রুমে আসবি। আমি আপনার কথা শুনতে যাব কোন সুখে? তোকে যদি বলি তোকে নিয়ে আমি এখন লং ড্রাইভে যাব,
তবে কি যাবি আমার সাথে? নেহা চোখ বড় বড় করে তাকালো। আল্লাহ, কি সব শুনছে সে? নিখিল ভাই তাকে লং ড্রাইভে নিতে চায়। নিশ্চিত এটা তার মনের ভুল, না হয় ভ্রম। নিখিল আবার বলল, তুই রাজি না হলেও এখন আমার সাথে যেতে হবে তোকে। ছোট মাকে বলছি আমি, দেখি না গিয়ে কিভাবে থাকিস তুই। নেহা কিছুটা অবাক হলো। নিখিল ভাই দুপুরের ঘটনার জন্য তাকে বকাও দেয়নি, একবারও রাগ দেখিয়ে কথা বলছে না। কি চলছে এ লোকের মনে? হঠাৎ এত ভালো মানুষই দেখাচ্ছে কেন? কিছুক্ষণ আগে এতগুলো কথা নেহা তাকে শুনিয়েছে, তবুও চুপচাপ। নিশ্চিত ভুলিয়ে ভালিয়ে বাহিরে নিয়ে পরে নেহাকে কষিয়ে 2-4টা চর লাগাবে। নেহা যাবে না এ লোকের বিশ্বাস নেই। নেহা এবার কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। দুনিয়া উল্টে যাক, আজ শোয়া থেকে উঠবে না কিছুতেই। কিছুক্ষণ পর ঠিক তাহমিদা বেগম এসে নেহার রুমে হাজির। নেহার ঘুমটাও আজ তার সাথে বেইমানি করছে। নেহাকে দেখে নেহার মা বলল, নেহা ওঠ, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। নেহা নড়ল না পর্যন্ত। তাহমিদা বেগম দুরন্ত মেয়ের ছল চাতুরি ধরতে বেশি সময় নিলেন না, কাঁথা গলিয়ে নেহার হাত টেনে বসিয়ে দিলেন। নেহা ধরা পড়ে কাঁথার নিচে মুখ লুকালো। তাহমিদা বেগমের একটাই সন্তান। নেহা যত দুষ্টামি করুক, স্বাধীন যত বকা দেখ না কেন, মেয়েকে তিনি কতটা ভালোবাসেন সেটা একমাত্র তিনি আর তার আল্লাহ জানেন। নেহার জন্ম হয়েছিল বিয়ের প্রায় 7 বছর পর, তারপর আর কোনো সন্তান হয়নি তার। মেয়েটা তার কাছে কি শুধু তিনিই জানেন। পুরো পৃথিবী এক পাশে তো মেয়ে এক পাশে। মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারেন তিনি। নিখিলের সাথে বিয়ের সম্বন্ধে রাজি হওয়ার অন্যতম কারণ মেয়েটা সারা জীবন একই বাড়িতে তার চোখের সামনে থাকবে। এর থেকে বেশি পাওয়া একজন মায়ের কাছে আর কি হতে পারে? এভাবে ছেলে মানুষ করিস কেন নেহা? এভাবে সংসার করা যায় নাকি, বোকা মেয়ে? নেহা চোরা চোখে একবার মায়ের দিকে তাকালো। নিশ্চিত নিখিলটা তার মাকে উল্টাপাল্টা কান পড়া দিয়েছে। বদলোক। সংসারের স্বামী স্ত্রীর মাঝে একটু আধটু ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। তাই বলে তুই নিখিলের সাথে কথা বলা বন্ধ করে দিবি, রুম আলাদা করে দিবি? এইটা কেমন কথা? নেহা যেন আকাশ থেকে পড়ল। সে রুম আলাদা করেছে, কথা বলা বন্ধ করেছে কি মিথ্যুক লোক এসব বলেছে তার মাকে? সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে জায়গা দিতে নেই নেহা। এরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। আমার নজর কিন্তু কোনো কিছু এড়ায় না। বয়স কম হয়নি আমার। সামান্য বিষয় নিয়ে দূরত্ব বাড়িয়ে নিলে অন্য মানুষ এতে সুযোগ পায় বেশি। বড় হচ্ছিস, এবার নিজেরটা বুঝে নিতে শিখ। যা, নিখিল নিচে অপেক্ষা করছে, ওর সাথে গিয়ে ঘুরে আয়। তাহমিদা বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। তৃতীয় ব্যক্তি কথাটা ভেবেই নেহার ভিতরটা মোচড় উঠল। তাদের সম্পর্কে তো সে নিজে তৃতীয় ব্যক্তি। নীল ভাই তো তাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য কোনো ভাগ্যবতী রমণীকে। কেউ হাজার চেষ্টা করেও পায় না, কেউ আবার না চাইতেও পেয়ে যায়। দুনিয়ার নিয়ম নীতিগুলো এত কঠিন, এত নিষ্ঠুরতম কেন? নেহা কোনো রকম একটা 3 পিস পরে বের হয়। চুলগুলো ঠিকমতো আশ্রায়নি, একটা কাঁটা দিয়ে কোনো রকম আটকে নিয়েছে। নেহা নিচে নেমে অবাক হয়। নিখিল পুরো সেজেগুজে ফুলবাবু সেজে এসেছে। আজব লোক, এত ভাব মারে কি আছে? মনে হয় তো বিয়ে খেতে যাচ্ছে। নেহা গিয়ে চুপচাপ সিটে গিয়ে সিট বেল্ট লাগিয়ে নেয়। নিখিল নেহার ফুলো মুখ দেখে একবার তাহমিদা বেগম যে ঠেলে পাঠিয়েছে ঠিক তা বুঝলো নিখিল। নিখিল ড্রাইভিং সিটে বসে নেহাকে বলল, এভাবে পেতনি সেজেছিস কেন? একটু ঠিকঠাক মতো চুলগুলো বেঁধে আসতে পারলি না? না, পারলাম না। আমার মতো পেতনির সাথে যেতে কে বলেছে আপনাকে? কোনো সুন্দরী রমণীকে পাশে বসালেই পারে। আমি তো জোর করে আসিনি আপনার সাথে যাওয়ার জন্য। কথায় কথায় এভাবে রেগে যাস কেন এখন? নেহা মুখ ঘুরিয়ে নিল। বিরক্তিকর লোকের সাথে কোনো কথা বলবে না। নিখিল গাড়ি থামালো কোথাও একটা। গাড়ি থেমে যাওয়াই নেহা নিজেও একবার মাথা তুলে দেখলো। নিখিল নিজে নেমে গাড়ির দরজা খুলে নেহাকে বলল, নেমে পড়। কেন? মাঝ রাস্তায় আমাকে রেখে যাওয়ার ধান্দা আপনার? হ্যাঁ। নেহাকে হাত টেনে নামালো নিখিল। নেহা একরাশ মন খারাপ নিয়ে নামলো। একটা জায়গায় ছোট ছোট দোকান, সবগুলো দোকান নানা রঙের বাতি দিয়ে সাজানো। মনে হয় কোনো মজার বড় কথা মেলা হচ্ছে। রাতের বেলাতেও মানুষের অভাব নেই। নেহার চোখ চকচক করে উঠল। তার কতদিনের ইচ্ছে ছিল রাতের বেলা মেলায় যাবে। শুধু একবার গ্রামে মেলায় গিয়েছিল, তাও সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরতে হয়েছিল তাদের। নেহার মন খারাপটাপ ওসব দৌড়ে পালিয়ে গেছে। নিখিলের প্রতি রাগটা পড়ে গেছে। সে ভুলে গেছে তাকে এখানে নিখিল নিয়ে এসেছে।
নেহা ব্যস্ত মুগ্ধ নয়নে রং বেরঙের জিনিসগুলো দেখতে, সেদিকে পা বাড়াতেই একটা শক্তপোক্ত হাত তাকে টেনে থামিয়ে দিল। নিজের কাজে বাধা পেয়ে নেহা তাকায়। নিখিল বলে ওঠে, একা একা যাওয়ার চিন্তাও করবি না। তোকে হারিয়ে নিজেকে পাগল বানানোর কোনো ইচ্ছে আমার নেই। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি কথা বলে আসছি। নেহা গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। নিখিল একটু দূরে দাঁড়িয়ে ফোন কানে ধরলো। ওপাশ থেকে মিহির বলল, কিরে, ঠিকঠাক পৌঁছাতে পারলি তো? শালা, তুই এত রাত বিরাতে এমন জিনিসের লোকেশন চাস? কি বলবো, ফ্রিতে কামলা পেয়েছিস তো আমাকে। শোন, আমার বউয়ের জন্যও গিফট কিনে আনবি, না হয় পরের বার আর কোনো সাহায্য তোকে আমি করব না। তোর বউকে তোর থেকেও বেশি ভালোবাসার মানুষ আছে এখানে। আমার বউ আমাকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের জন্য কিছু নেবে আর বৃষ্টির জন্য নিবে না, এটা হতেই পারে না। হুহ, যা যা, তোরই তো সময়। কাজের জন্য থ্যাঙ্কস দিতে পারলাম না, বাই। টয়া খাবার টেবিলে অপেক্ষা করছে নিখিলের। তার দৃষ্টি অশান্ত। নিখিলের সাথে নেহাও নেই। বিষয়টা কেমন খটকা লাগলো। তাহমিদা বেগম টয়ের নজর দেখলেন মনোযোগ সহকারে। তার বুঝতে বাকি নেই কিছু। তাহমিদা প্রশ্ন করেই বসলেন, টয়া খাচ্ছ না কেন? কারো অপেক্ষা করছো নাকি? টয়া থতমত খেলো কিছুটা, আমতা আমতা করে বলল, না মানে আন্টি, নেহা আর নিখিল ভাই কি খাবে না? তাদেরকে দেখছি না যে। না, তারা দুজন একটু বাইরে ঘুরতে গেছে। তাহমিদার অতি শান্ত কণ্ঠ। টয়া অবাক হলো কিছুটা। রাতের বেলা মেয়েকে তার চাচাতো ভাইয়ের সাথে একা ঘুরতে পাঠিয়ে মহিলা এত শান্তভাবে কথা কি করে বলছেন? সাব্বির বলে উঠল, আরে টয়া, তুমি বুঝছো না এখনো। তখনকার কথা মনে আছে তো, তোমার শাড়ি আর আলমারি? টয়া বুঝলো সাব্বিরের কথা, সে মাথা নাড়ল। সাব্বির আবার বলল, ওই শাড়ির মালিকের কাছেই গেছে নিখিল আর নেহা। নেহাকে নিয়ে যাওয়ার কারণটাও একই, ওকেই বেশি ভরসা করে নিখিল ভাই। সাব্বির কথাটা শেষ করে হাসলো। জেন বৃষ্টি দুই দিক থেকে সাব্বিরকে খোঁচা মারল। কাহিনী কি জানার জন্য। সাব্বির খাবার মুখে তুলতে তুলতে বলল, দুইজন 500 দে, সব বলবো। ওফ, क्या सीन था। জেরিন বৃষ্টি বলল, দিব আগে বল। নিখিল মোবাইল পকেটে রেখে নেহার কাছে আসলো। নেহার দিকে তাকিয়ে নিচ থেকেই ওড়না টেনে ঘোমটা দিয়ে দিল। নেহা খুশি হলো, তা প্রকাশ করলো না। নিখিল নেহার হাতের দিকে তাকালো। স্বর্ণের চুড়ি দুটি জল করছে। এক হাতে শুভ্র রঙা ব্যান্ডেজ, ফর্সা ত্বকে সোনালি রংটা ফুটেছে অনেক। নিখিল দৃষ্টি হাতে নিবদ্ধ করেই বলল, তোর হাত ধরে হাঁটি নেহারেকা। নেহা চমকালো। নিখিল ভাই তার হাত ধরতে অনুমতি চাইছে, এও কি হওয়ার ছিল? নেহা অবাক নেত্রে তাকিয়ে আছে। নিখিল আবার বলল, অনুমতি দিবি না? নেহা বাকরুদ্ধ, স্তব্ধ। কি বলবে এখন? নিখিল নেহার মুখ দেখে হাসলো। নিচ থেকে হাত ধরল নেহার। নেহা একবার চট করে তাকালো নিজের বাম হাতটার দিকে। আজ নিখিল হাতটা কবজিতে ধরেনি, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে শক্ত করে ধরেছে। নেহার শরীরে খেলে গেল মৃদু কম্পন। নিজেকে কেমন অসার লাগছে। মনে হচ্ছে দুর্বলতায় নেতিয়ে পড়বে শরীর। এ কি অধিক সুখের ফল, নাকি অবিশ্বাস্য কাণ্ড নিতে পারেনি মস্তিষ্ক? কি খাবি বল? এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা তোর মতোই মিষ্টি। ছি, ফ্ল্যাট করা শিখেছেন আপনি? নিখিল বলল, এখানটায় মসুর ডালের তৈরি চিকন জিলাপি পাওয়া যায়, খাবি? নেহা এবার আর না করতে পারলো না। দুপুরের অল্প খাওয়াই খিদেটাও বেশ পেয়েছে। পেটের ভিতরটা কেমন খাবারের কথা শুনে চনমনে করে উঠেছে। নিখিল ঠিক বুঝে শুনে তার প্রিয় খাবারটার নাম নিয়েছে। নেহা উপর নিচ মাথা নেড়ে বোঝালো সে খাবে। দোকানের একপাশে দাঁড়িয়েছে দুজন। ভিড় নেহাত মন্দ নয় এখানে। নেহা হাত বাড়িয়েছে দোকানের নিকট। নিখিল নিজের হাতে নিয়ে নিল কাগজে মোড়ানো লালচে লোভনীয় জিলাপি। নেহার তা দেখে ঠোঁট উল্টালো। নিখিল আরেক হাতের সাহায্যে নেহার নাকের উপর টোকা মেরে পড়ল, চল ওইদিকে, এদিকে বেশি মানুষ। নেহার বাম হাতের উপর নিখিল প্যাকেটটা রাখলো। নিজের হাত টিস্যু নিয়ে তাতে জিলাপি ধরে নেহার মুখে দিয়ে বলল, এবার খা। নিজের হাতে খাবি কম, ছড়াবি বেশি। আবার এক হাত তো আগে আহত করে রেখেছিস, রস লাগিয়ে সর্বনাশটা না করে খেয়ে নে। নেহা কথা না পারিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হতে নিখিল সযত্নে নেহার মুখ
মুছিয়ে দিল। নেহার কাছে আজকে এই নিখিল মেহমেদ চৌধুরী খুব অচেনা। কোনো অন্য ধাঁচের নতুন মানুষ চেয়ে নেহাকে কথায় কথায় রাগ দেখাচ্ছে না। এমন না যে মিষ্টি করে কথা বলছে বা রোমান্টিক কিছু বলছে, তবুও নেহার মনে হচ্ছে এই মানুষটার ব্যক্তিত্ব তার চিরচেনা, নিখিল ভাইয়ের সাথে মিলে না। ঘুরে ঘুরে সব কিছু দেখলো ওরা। নেহার হাত এক মুহূর্তের জন্য চায়নি নিখিল। চল সবার জন্য কিছু কিনে নে, কাল যখন জানবে তোকে একা মেলায় ঘুরিয়েছি, তখন সবগুলো যখন ধরবে তখন তো কিছু না কিছু দিয়ে বুঝ দিতে হবে নাকি? নেহা মিনমিন করে বলল, সবাইকে নিয়ে আসলেই হতো। নিখিল মনে মনে বলল, তোর মতো মাথা মোটা তো আমি সবাইকে নিয়ে আসি, সাথে ওই টয়াও আসুক। নেহা সবার জন্য অনেকগুলো জিনিস কিনেছে। মা, বড় মা, মেজো মায়ের জন্য কিনেছে। সবগুলো কেনা শেষে নিখিলকে বলল, শেষ, চলুন। তুই নিজের জন্য কিছু নিলি না কেন? আমার তো কিছুই লাগবে না, সব কিছুই তো আছে আমার, বেশি কিনে কি করব? নিখিল কিছু বলল না। নেহার হাত ধরে গাড়ির কাছে নিয়ে চলে আসলো। নেহা পেছনে ছিটে ব্যাগগুলো রেখে দিল। গাড়িতে ওঠার আগে নিখিল আবার আসলো। নেহাকে বলল, চোখ বন্ধ কর নেহা। নেহার এদিকে ঘুম পেয়েছে, রাত তো বাড়ছে আর ওনাকে দেখো রঙে ধরেছে। নেহা বিনা বাকে চোখ বন্ধ করলো। এবার তাকা। নেহা চোখ খুলে অবাক হলো। একটা তোড়া পুরোটা চকলেটে ভরা, তাও সবগুলো ওর পছন্দের চকলেট। কোনো ব্যান্ড বাকি রাখিনি, কিটক্যাট থেকে শুরু করে ডার্ক চকলেট সব আছে। ইটস ফর ইউ অবুজ পাখি। নেহা এবার তোরা হাতে নিয়ে পড়লো। এই এক মিনিট, অবুজ পাখিটা আবার কে? আপনার মতলব কি বলুন তো? আমার সাথে এত ভালো ব্যবহার করছেন কেন? নাকি আপনার প্রেমিকা আপনাকে ছ্যাঁকা দিয়েছে তাই আমাকে এসব দিয়ে পটাতে চাচ্ছেন? নেহা ভুরু জোগাল নাচিয়ে জিজ্ঞেস করলো। নেহা হতাশ কণ্ঠে বলল, আপনার জন্যে আমার এক বালতির সম পরিমাণ কষ্ট হচ্ছে। আপনার মতো একজনকে যে রমণী ছ্যাঁকা দিলেও তাকে দেখার অনেক স্বাদ জেগেছে আমার। নিখিল বিরক্তি নিয়ে বলল, মাথা মোটা। নেহা গাড়িতে উঠে নিখিলকে আর পাত্তা দেয়নি। সে মনে সুখে চকলেট খাচ্ছে। নিখিল ড্রাইভ করার ফাঁকে ফাঁকে দেখেছে নেহাকে। মেয়েটা ক্ষণে ক্ষণে এক এক রূপ নিয়ে হাজির হয়, কখনো অনেক বুঝদার, আবার কখনো একটা বাচ্চা। নেহা ঘুমে বিভোর, হাতে একটা অর্ধেক খাওয়া চকলেট কিছুটা মেল্ট হয়ে হাতে লেগেছে, ঠোঁটের কোনো কিছুটা লেগে আছে। বাড়ির কাছে এসে গাড়ি থামালো ওদের। নিখিল টিস্যু দিয়ে নেহার হাত মুখ পরিষ্কার করলো। নেহার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে কপালে গভীর চুম্বন দিল। বিড়বিড় করে বলল, তোমাকে দেওয়া আমার ভালোবাসার দ্বিতীয় স্পর্শ। এটা নক্ষত্রের রাত, শুধু তোমাকে জানিয়ে দেওয়ার অপেক্ষায়।